বিশেষ করে তার একটা কন্টিনিউটি আছে, জিনিসটা এটা থাকুক, সেই জন্য আসা। সো আমরা যদি খুব ভালো করতে না পারি আজকে, তাহলেও রিগ্রেট থাকবে না, থাকা উচিত না আর কি। কতদূর যেতে পারে আমরা দেখি। গতদিন আমরা প্রেডিক্টিভ প্রোগ্রামিং এটা বোধহয় বললাম, কালচার ক্রিয়েশনও বোধহয় বললাম একটু, নাকি কে মনে আছে? কালচার ক্রিয়েশনও বললাম। তাও একটু প্রেডিক্টিভ প্রোগ্রামিং যেটা বললাম, যে আপনি কোনো একটা জিনিসকে টার্গেট করেন, যে মানুষের ভিতরে এই জিনিসগুলোকে মানুষকে অবহিত করবেন, মানুষের কাছে স্বাভাবিকভাবে কতগুলো জিনিসকে স্বাভাবিক বানাবেন, এবং তারা যেন এটাতে অবাক না হয় বা এটাকে খারাপ না ভাবে বা অস্বাভাবিক না ভাবে। করে আপনি এই টার্গেট নিয়ে আপনি করেন কি, কিছু সিনেমা, নাটক, গান বা ইত্যাদি মাধ্যমে আপনি প্লট যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনি এই জিনিসগুলোকে জনসমক্ষেই করেন এন্টারটেনমেন্টের নামে। অর্থাৎ এগুলো তো টেলিভিশন বা টেলিভিশনের সিরিয়াল যেগুলো, অথবা নাটক, বা এমনকি গানের কথাতে এগুলো আসবে, এবং আস্তে 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 মানুষ এগুলোতে ইউজড হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতেছিলাম, যেমন ধরেন, তারপরে এখানে বলতেছেন যে এমনকি ব্যভিচার, পরকীয়া প্রেম বা ইনসেস্ট যেটাকে বলে, মানে রক্ত সম্পর্ক ছিন্নকারী রিলেশন, যেগুলোর সাথে যে সমস্ত সম্পর্কে আমাদের ফিজিক্যাল রিলেশন হারাম, সর্বতোভাবে হারাম, বিয়ে হারাম, সেই সমস্ত সম্পর্কের ভিতরে একটা সম্বন্ধ বা একটা সম্পর্ক সেই সমস্ত আত্মীয়তা বা ইসের ভিতরে একটা যৌন সম্পর্ক গড়ে তোলা, এটাকে ইনসেস্ট বলে ইংরেজিতে। বাংলায়ও হয়তো কোনো ভালো নাম আছে নাকি, কোনো ভালো নাম? আচ্ছা, ইনসেস্টের কোনো বাংলায় হয়তো নাই। যাই হোক, আমরা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝি যে রক্ত সম্পর্ক ছিন্নকারী বলি আমরা, একটাই বলি যখন এই সম্বন্ধের ভিতরে কোনো রকম সম্পর্ক হয় বা যৌন সম্পর্ক হয়, সেটা ডাকাতি, ভায়োলেন্স বা সহিংসতা, এই সব কিছুকে কিন্তু আস্তে 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 গা সওয়া হয়ে যায়। এইভাবেই আপনার সিনেমা বা নাটকগুলোকে পরিকল্পিতভাবে তারা করে। তুমি সেদিন বলতেছিলে যে তোমার মুরব্বী একজন বলছে যে সিরিয়ালগুলোতে তো যা দেখায় তা তো ঘটে, সেই জন্যই তো দেখায়। হ্যাঁ, এখানে ইয়েস অ্যান্ড নো সিচুয়েশন আছে, যে কোনো লেখার স্কেলেটনটা কিন্তু সমাজ থেকে আসে। স্কেলেটন বলতে আমি বোঝাচ্ছি কঙ্কালটা যেটা, কিন্তু মাংসগুলা ভরে হলো লেখক বা যারা এটাকে বানাবে, তাদের উদ্দেশ্য নিয়ে বা তাদের যেটা ভাল লাগে সেটা নিয়ে। আমি একটা উদাহরণ দিই, যে বনলতা সেন, না এই যে কী বলে, জীবনানন্দ দাশের বনলতা সেন, মানুষের কিন্তু আমাদের জেনারেশনে বা আমাদের জেনারেশন থেকে অনওয়ার্ড এখন পর্যন্ত কিন্তু সবাই একটা রোমান্টিক ব্যাপার আছে এটার সাথে, তাই না? নাটোরের বনলতা সেন, এটা হচ্ছে মানে রিয়েলিটিটা কী ছিল, মানে সেই কঙ্কালটা কী ছিল? একটা 36 বছর বয়স্কা প্রেগন্যান্ট মহিলা ছিল, তাকে সে একটা পথ জিজ্ঞেস করছে জীবনানন্দ দাশ, কোনো একটা জায়গার ডিরেকশন জিজ্ঞেস করছে, সে বলে দিছে। তাকে নিয়ে সে চিন্তা করে কত কিছু লিখে ফেলছে, বুঝছেন না? আর রিয়েলিটি কোথায় আর ইটা কোথায়? একজন প্রেগন্যান্ট মহিলা, মানে হিন্দু শাস্ত্রেও একজন বিবাহিতা মহিলার সাথে তো কারো কোনো প্রেমের সম্পর্ক হতে পারে না, এবং মোর সো শি ওয়াজ প্রেগন্যান্ট দ্যাট টাইম, 36 ইয়ার্স ওল্ড। আমি পরে দেখছি এটা নিয়ে লেখালেখি। আচ্ছা, এবং সেটা নিয়ে সে তাকে একটা ডিরেকশন জিজ্ঞেস করছে কোথাও, মানে কোথায় আমরা অনেক সময় জিজ্ঞেস করি রাস্তায় একজন মানুষ পেলে এই জায়গাটা কোন দিকে, এটা সে বলছে, তারপরে এসে সে তারে কী বানায় ফেলছে, বুঝছেন না? তো এখানেই বলতেছি যে এই যে তুমি যে বললা, তোমার মুরব্বী বলছেন, ইয়েস, এটা সত্যি কথা যে একটা বেস তো সমাজে থাকতেই পারে বা একটা রিয়েলিটি, কিন্তু তারপরে যেদিকে যাবে ডালপালা ছড়াবে, সেটা কিন্তু সে তার মতো করে ইউজ করবে। বাকের ভাইয়ের মতো লোক কিন্তু এখনও আছে যারা রেস্টুরেন্টে খায় পয়সা দেয় না, মানে চায়ের দোকানে খায় পয়সা দেয় না, হাঁটা দেয়, কিন্তু তাকে এমন একটা চরিত্র বানানো যার জন্য মানুষ পরে রিয়েলিটিতে আন্দোলন করবে যে কেন তারে মারা হইলো নাটক থেকে। এটা হচ্ছে পুরাটাই হইলো লেখক বা নাট্যকার যা তার সৃষ্টি, এবং এটা ইউজুয়ালি একটা উদ্দেশ্য নিয়ে করা হয়। এই কথাটাই বলতেছেন প্রেডিক্টিভ প্রোগ্রামিং বলতে, যে এটা। আর কালচার ক্রিয়েশন বলতেছেন যে কালচার, গতদিন আমরা বললাম না একটু এটা, যে কালচার সাধারণত হয়, এই লেখাটার নাম হচ্ছে মুসলিম জীবনে, মানে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার প্রভাব। এটা যদি আমরা বাংলায় বলি, আজকের লেখাটা বা আজকের এইটা কী নিয়ে,
এরপরের কথাটা ছিল কালচার ক্রিয়েশন। আমরা বলতে চাই যে কালচার ওভার দ্য পিরিয়ড অফ টাইম, হাজার বছর, কখনো শত বছর, কখনো হাজার বছর বা কয়েক শত বছর ধরে মানুষের আমরা এই যে বাচ্চাদের পড়াচ্ছি এখানে, এই যে ক্লাস 6-এ আমি দেখলাম যে ওই বিজিএসে পড়াচ্ছি আর কি, সংস্কৃতি পড়াচ্ছি বা কালচার কীভাবে হয়। কালচার হয় মানে অনেক অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আমাদের এখানে, আমি বলছি বোধহয় গতদিন, আমাদের এখানে গরমের দেশ, পানির দেশ, খাল বিলের দেশ, এই জন্য লুঙ্গিটা পার্ট অফ আওয়ার ড্রেস, এটা কালচার। প্রয়োজনে আমরা হাঁটুতে উঠাবো, প্রয়োজনে কাঁসা মারবো, প্রয়োজনে কান্দে বাইনা সাঁতার কাইটা পার হয়ে আবার পরবো, তাই না? এই জন্য লুঙ্গিটা, এটা তো ওভারকোট হইতো বা আপনার জিন্সের প্যান্ট হইতো মুশকিল হয়ে যেত, তাই না? কালচারটা এইভাবেই কিন্তু হয়, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়, যে কোনো জিনিস এমনি এমনি হয় না। মানে এই ধরনের যত জিনিসকে আপনি কালচার বলে ডিফাইন করবেন, তার ভিতর কাপড় চোপড় আসবে, বাসস্থান আসবে, খাদ্যাভ্যাস আসবে, সামাজিক লেনদেন আসবে, অনেক ওয়াইড একটা সেন্স কালচারের একটা মিনিং। এর ভিতরে জিওগ্রাফিক্যাল ব্যাপার থাকবে, জিওগ্রাফি মানে ভূগোলের ব্যাপার, আবার প্রকৃতির ব্যাপার থাকবে, দুইটা একটু আলাদা আছে। প্রাকৃতিক পরিবেশ, যেমন ধরেন আমাদের ভৌগোলিক অবস্থান বাংলাদেশ এক জায়গায় আছে, এটার কমন জিনিসগুলো কি, ধরেন একটা টেম্পারেচার রেঞ্জে আমরা থাকি, কিন্তু এইখানেও দেখবেন আপনার কক্সবাজারের মানুষ আর সিলেটের মানুষের ভিতরে আকাশ পাতাল তফাৎ। এই যে রানা আর ওই কী নাম আমাদের, ওলিউল্লাহ, দুজনই দক্ষিণবঙ্গের মানুষ। তারা এই একটা ছোট্ট ছুটিতে ফার্স্ট টাইম সিলেট গেছে, আইসে বলে ইস কী সুন্দর, মানে পাহাড়গুলো দেখতে কী সুন্দর, মানে তাদের মানে এই মুগ্ধতা শেষই হয় না। তার কারণ তাদের জন্ম হয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একজনের বাড়ি হলো ভোলা, একজনের বাড়ি হলো পিরোজপুর। তারা কোনোদিন পাহাড় দেখে নাই, পাহাড় দেখে তারা তো মুগ্ধ। তাহলে দেখেন একই দেশ, জিওগ্রাফিক্যালি মোটামুটি একই লোকেশন হওয়ার সাথে প্রাকৃতিক পরিবেশটা আলাদা, এবং সেই জন্য কিন্তু তাদের ভিতর মানে কালচারাল ডিফারেন্সও হইতে পারে। যাই হোক, কালচার এভাবে যখন আমরা ডিফাইন করলাম, তখন বোঝা যাবে যে কালচারটা মানুষের সুবিধা অসুবিধা, ভাল লাগা, কমফোর্ট, এইগুলাকে করে গঠিত হয়, আস্তে 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 গড়ে ওঠে, ঠিক না? কিন্তু কালচার ক্রিয়েশন কোনটাকে বলতেছি, আপনি যখন ওপর থেকে একটা কিছুকে চাপায় দিয়ে বলেন যে এইটাই আমাদের কালচার। আমার দেশে খুব ইজিলি কয়েকটা পাওয়া যায়, অন্যান্য দেশেও আপনি পাবেন, সব দেশেই আছে এরকম কিছু জিনিস যেটা তারা, যেমন ধরেন সেকুলারিজম, যেটা ইউরোপে যেটা এখন এখন প্রযোজ্য বা এখন মানুষের ভিতর আছে, যে চার্চ এবং আলাদা থাকবে, স্টেট এবং চার্চ আলাদা থাকবে। এই জিনিসটা কিন্তু ইউরোপের গণসাধারণের মত ছিল না। অল্প গুটি কয়েক মানুষ যারা ফ্রেঞ্চ রিভলিউশন এবং ওই সময়টায় যারা পলিটিক্যাল পাওয়ারে ছিল বা যারা ওই রকম অবস্থায় ছিল যে তারা টার্মস ডিকটেট করবে, তারা বলে দিবে যে দিস ইজ হোয়াট উই মাস্ট ডু, তারাই কিন্তু এটাকেই বানায় দিছে। যেই জন্য দেখবেন যে ইউরোপের হিস্ট্রি পড়েন, অনেক মানুষ মাইগ্রেট করে গেছে এটা নিতে না পাইরা, অনেক মানুষ মাইগ্রেট করে গেছে এটা নিতে না পাইরা, বা এরকম জিনিসগুলোকে নিতে না পাইরা, যে চার্চের কোনো সে থাকবে না বা চার্চের কোনো কথা থাকবে না। বহু মানুষ এটা মাইনে নিতে পারে না, আজও মাইনে নিতে পারে না অনেক মানুষ, যারা কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ছিল বা যারা ক্যাথলিক ছিল বা এই ছিল। কিন্তু তথাপি কী হয়েছে, এটাকে চাপায় দেওয়া হয়েছে, এবং এটার এগেনস্টে বলা মানে আপনি এখন একটা আসামি। সেকুলারিজমের এগেনস্টে যদি আপনি কিছু বলেন ইউরোপে, আপনি একজন আসামি। বা ধরেন আরেকটা উদাহরণ দিই আমি, যদি এটা কালচার ক্রিয়েশন ঠিক ওইভাবে কালচার ক্রিয়েশনের আওতায় পড়বে না, কিন্তু সত্যাসত্যের ব্যাপার, যেমন হলোকাস্ট কথাটা বলি, যেমন হলোকাস্টটাকে কী করা হয়েছে, হলোকাস্টটা মানে জার্মানিতে এত ইহুদিদের মারা হয়েছে, এটা একটা বিশাল অন্যায় হয়েছে এবং হয়েছে, এইটার এগেনস্টে কোনো কথা বলা যাবে না। এইটা যে আপনি সন্দেহ প্রকাশ করেন সংখ্যা নিয়ে বা নিয়ে, তাইলে আপনি একটা আসামি, আপনি বলতে পারবেন না। আচ্ছা, এরপরে দেখেন এখন যেটা চলতেছে, এটা পড়াশোনা করলেই দেখবেন আপনি, যে এই যে ফেমিনিজম যেটাকে বলি আমরা, নারীবাদ, এটা কিন্তু বেসিক্যালি একটা কালচার ক্রিয়েশনের একটা ব্যাপার বা একটা পলিটিক্যাল এজেন্ডা। এটা কিন্তু রিয়েলিটির কোনো ব্যাপার না, এটা কিন্তু মেডিকেল কোনো ব্যাপার না, বা এটা কোনো ইসের ব্যাপার না, ন্যাচারাল কোনো ব্যাপার না। যে অনেক সময় হয় না যে ন্যাচারালি এইটা হলো এইটা, আপনি আবিষ্কার করলেন 1000 বছর পরে বা 5000 বছর পরে আবিষ্কার করলেন যে এইটা হলো এইটা। ধরেন আমরা এখন লেটেস্ট বলতেছে যে পৃথিবীতে যে পানি, এই পানিটা কোথা থেকে আসলো, বলতেছে এটা মহাশূন্য থেকে আসছে, বাইরের থেকে আসছে পানিটা। কীভাবে আসছে, ওই উল্কাপিণ্ডর ভিতরের থেকে উল্কাপিণ্ড ক্যারি করছে, এখানে যখন উল্কাপিণ্ডটা ভেঙে পড়ছে তখন তার থেকে পানি বা পানির এলিমেন্ট বাইর হয়েছে, সেখান থেকে এই মহাসমুদ্রের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই যে জিনিসটা, এটা আমি হয়তো নতুন জানলাম, এটা যদি প্রমাণিত সত্য হয় আমার মানতে কোনো সমস্যা নেই। কিন্তু ফেমিনিজম সেরকম কোনো প্রমাণিত সত্য না। ফেমিনিজম কোনো মানে
ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল অথবা ছেলে মেয়ে সব দিক দিয়ে সমান, এটা কোনো প্রমাণিত সত্য না। এটা আমরা এমনিই বুঝি যে মানে এত শত বৎসর ধরেন অলিম্পিকটা 1896 থেকে এই মডার্ন অলিম্পিক খেলাটা আছে। মডার্ন অলিম্পিক খেলাটা 1896 থেকে আছে। তার আগেও কিন্তু আবার এই খেলাটা হইতো, গ্রিক সভ্যতায় হইতো। তো আমরা তথাপি দেখি যে এখনও ছেলেদের 100 মিটার আর মেয়েদের 100 মিটার আলাদা। যদি সমান হইতো তাহলে এত বছর পরে ধরেন পয়লা দিকে দাবায় রাখছে, তোমরা মেয়েরা পারবা না বলে আলাদা করে রাখছে। একটা সময় তো পারতো, পাইরা তাহলে এই হইতো। আজকে 2018 সালেও কেন মেয়েদের ক্রিকেট টিম আর ছেলেদের ক্রিকেট টিম আলাদা? মানে খুব সিম্পল একটা জিনিস। ধরেন অত বড় কিছুতে যাওয়ার দরকার নেই, আমাদের অত 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 সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, নেচার থেকে আমরা দেখি কি। তো এই ফেমিনিজম হচ্ছে একটা একটা পলিটিক্যাল ইস্যু। পলিটিক্যালি আপনি কারেক্ট হইতে গেলে এখনকার দুনিয়ায় তারা এমনভাবে এটাকে বানাইছে, এমনভাবে এটাকে ইম্পোজ করছে, এইটার এগেনস্টে কথা বললে আপনি একটা আনকোত এবং আপনি একটা খ্যাত, আপনি কিছু জানেন না, আপনি পলিটিক্যালি ইনকারেক্ট। আপনাকে বলতেই হবে যে ম্যান অ্যান্ড ওম্যান আর ইকুয়াল বা ফেমিনিজম। এইটা কালচার ক্রিয়েশন বোঝানো যে আমি বললাম আর কি। তো এটা আমাদের দেশেও আছে। যেমন আপনাকে বলছি গতদিন যে, বা আগেও বলছি আমি যে আমি এই শহরে বড় হয়েছি। আমার জন্মের 5 বছর আগে আমার আব্বা এই শহরে আসেন, 1950 সালে আসেন। আমার জন্ম 1955 সালে। তো আমি আজকে পয়লা বৈশাখের নামে যা হচ্ছে, আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি যে স্বাধীনতার 5-10 বছর পরে ওইগুলো ছিল না। আজকের যে শোভাযাত্রা হচ্ছে, আজকের যে হচ্ছে, কিন্তু আজকে আপনাকে কি বানায় দেখে, আপনাকে কোন জায়গায় নিয়ে গেছে? এইটার বিরোধিতা করা মানে আপনি বাঙালি কালচারের বা দেশদ্রোহীর পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনাকে অলমোস্ট। যে আপনি এটার বিরুদ্ধে কথা বলে দেশদ্রোহী আপনি বোঝাতে চাচ্ছে এটা 1000 বছরের কালচার, কিন্তু এটা 1000 বছরের কালচার না। এইটাই হচ্ছে কালচার ক্রিয়েশন। আপনার উপর বাইরের থেকে চাপায় দিচ্ছে একটা জিনিস, দিয়ে আপনাকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে, আপনাকে বলার চেষ্টা করতেছে যে আপনি এইটাই আপনার কালচার, এটাই আপনাকে মানতে হবে, আর যদি না মানেন তাহলে আপনি দেশদ্রোহী, অলমোস্ট দেশদ্রোহী। তো এইটা হচ্ছে, তো এইগুলোর উদ্দেশ্য হচ্ছে, এগুলো কেন করে মানুষ, কারা করে, আগে আমরা শুরু করছিলাম ওই দিন। তো এগুলোর হচ্ছে ডিস্ট্রয়িং চিলড্রেন, ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। মানে আলটিমেট গ্রস কথা হচ্ছে বাচ্চাদেরকে নষ্ট করবে, তারপরে আপনার ফ্যামিলিকে নষ্ট করবে, ধ্বংস করবে, এবং সমাজকে ধ্বংস করবে। কয়েকদিন আগে আমাদেরকে ওই যে আমাদের গ্রুপে একটা মেইল দিয়েছিলেন এক ভাই আমেরিকা সম্বন্ধে, একটু তবলিকপন্থী হয়তো উনি, বা একটু মেইলটা ছিল, কিন্তু খুব সুন্দর কিছু কথা ছিল। কিন্তু বলতেছিল যে তাদের আমেরিকায় বা ওইসব দেশে যারা স্যাটেল করছে, তাদের ছেলেমেয়েরা ইভেনচুয়ালি পশ্চিমাদের মতোই বিহেভ করতে শুরু করে বা ওইরকম চলে, এবং তাদের বাবা মারা সে অপোজ করে, সেটার এগেনস্টে কান্নাকাটি করে, সেটার রেস্ট্রিকশন দেয়। কিন্তু এটাও গভর্নমেন্ট জানে, আমেরিকান গভর্নমেন্ট জানে, কিন্তু এটা কেয়ার করে না তারা। কেন? বাবা মা কীভাবে এটা ম্যাটার করবে না? এই ছেলেগুলা বা এই বাচ্চাগুলা যারা আগামী দিনের কর্মশক্তি বা ওইখানকার ইকোনমিক পাওয়ার মানে কন্ট্রিবিউট করবে ইকোনমিক ইসে, বা আমেরিকান সমাজে কন্ট্রিবিউট করবে, তারা কি করলো, তারা কি ভাবলো, সেটাই ম্যাটার করে। বাবা মারা কী কান্নাকাটি করলো, চিল্লাচিল্লি করলো, এগুলো ম্যাটার করে না। কারণ তারা জানে যে অন্য জিনিসগুলো, নষ্ট হওয়ার জিনিসগুলোর এতই টান যে বাচ্চারা ইভেনচুয়ালি সেই দিকেই যাবে। ওই মেলটার কিন্তু ছিল এটা, ব্যাপারটা কিন্তু আসলে তাই। আমার দেশেও সেই দিকেই যাচ্ছি আমরা, বা সেই দিকে মোটামুটি আসি, ওই লাইনে আসি আমরা। তো এরপরে বলতেছেন সেক্সুয়ালাইজেশন অফ চিলড্রেন ফ্রম আর্লিয়েস্ট এজ পসিবল। এগুলোর মাধ্যমে কি করতেছে, মানে এত এত কম বয়সে তাদের ভিতর বোধগুলা দিচ্ছে, যে বোধগুলা সেক্সুয়াল ইনস্টিংক্টগুলো ঢুকায় দিচ্ছে, যেগুলা আপনার আমরা পরে দেখব যে হয়তো 40 বছর বয়সেও আজকে একটা 14 বছর বয়সের বাচ্চা যেটুক জানতেছে বা যেটুক এক্সপিরিয়েন্স হচ্ছে, তার এক্সপিরিয়েন্স বলি জানার চেয়েও, সেটা 40 বছর বয়স্ক মানুষেরও হবার কথা না। এবং তাতে কি হচ্ছে, দিস পিপল নো, বলতেছেন কেন এগুলো করতেছে, দিস পিপল নো ফ্রম ডিকেডস অফ রিসার্চ, ডিকেডস, দশকের পর দশক ধরে তারা রিসার্চ করছে এইসবের উপর, তারপরে তারা জানে অ্যাকচুয়ালি, মানে যারা যারা সাইকোলজিস্ট, যারা মানুষকে কিভাবে চালাইতে হবে এটা নিয়ে গবেষণা করে, আপনারা জানেন, মানে আপনাদের আগেও বলছি যে কারোর সাথে গল্প করছি যে সেপ্টেম্বর 11-এর পরে আমি যখন প্রথমে আমেরিকায় গেলাম, তখন বাসে যাচ্ছি, বাসে ওই মানে পোর্টে যে বাসটা আসে খুব কম মানুষ থাকে, তো একটা মহিলা চালাইতেছিল, আর একজন বা দুজন ছিল আর কি। সে আমাকে জিজ্ঞেস করতেছে, একটু অদ্ভুত টাইপের হয়তো লাগছে, দাঁড়িয়েলা বা কিছু একটা, সে আমাকে জিজ্ঞেস করছে আমি কোথাকার বা কী, আমি বললাম। তারপরে সে বলতেছিল যে গল্পে গল্পে সে অন্যরাও
সবাই সবাইকে চিনে, আমারই শুধু অচেনা, বুঝছেন না? মানে রোজই এক রুটে যায়, 2-3টা লোক ওঠে, সবার সাথে পার্সোনাল পরিচয় এরকম আর। তো কথায় কথায় সেপ্টেম্বর 11 কথা আসছে। তো সে বলতেছে কীভাবে সে মানে বাস লোড অফ পিপল নিয়ে আসছে এক পার থেকে আরেক পারে, মানে ওই দিন তো হাইটা হাইটা মানুষ পার হয়েছে, সব ট্রান্সপোর্ট বন্ধ ছিল বা এই ছিল। তো নিউ জার্সি হচ্ছে, আমি যে কথাটা যার কথা বলছি, নিউ ইয়র্ক আর কি। নিউ ইয়র্ক হচ্ছে নিউ ইয়র্কের উল্টা সাইড আর কি, জাস্ট অ্যাক্রস দ্য ব্রিজ বা অ্যাক্রস দ্য বলতে পারেন। তো বহু মানুষ যারা নিউ জার্সিতে চাকরি করে, বসবাস করে, তারা নিউ ইয়র্কে গিয়ে চাকরি করে, বুঝছেন তো? মানে নিউ ইয়র্কের সেন্ট্রাল নিউ ইয়র্ক যেটা, মানে ম্যানহাটন যেটাকে আমরা বলি, ওইখানে অসম্ভব বাস করা বলতে গেলে, বা ওর আশেপাশে বাসা ভাড়া খুব বেশি, বা ঘিঞ্জি সব। তো মানুষ দেখবেন যে বহু মানুষ তারা এই জন্য পাথ বলে একটা ট্রেনই আছে, শুধু শাটল করে, ওইটা স্পেশাল রেট এবং স্পেশালি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যায়, বুঝছেন তো? নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক যায় আর কি, রাদার। তো যাই হোক, ওই মহিলা আমাকে বলতেছিল যে কি, তো আমি তাকে একটা কথা জিজ্ঞেস করলাম যে তোমার কি মনে হয় জিনিসটা কেন ঘটছে? আমি তাকে জিজ্ঞেস করলাম তার ইমপ্রেশনটা কি। আর সে তো ড্রাইভার, বুঝছে না, কালা মহিলা, বাসের ড্রাইভার, সম্ভবত একদম সমাজের নিম্নতম স্তরের মানুষ, তার আর ইন্টেলেকচুয়ালি কত হবে? তবুও সে একটা কথা বললো, আমি খুব অবাক হয়েছি, যে সে আসলে রুট কজটা বুঝছে, যে ওয়ান গ্রুপ অফ পিপল ট্রাইং টু কন্ট্রোল আদার্স অথবা দ্য হোল ওয়ার্ল্ড, এই কথাটা সে বলছে। মানে গুটি কয়েক লোক সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়, সেটার থেকে এটার উৎপত্তি। আসলে কিন্তু তাই, আপনি খেয়াল করবেন পৃথিবীতে যত সংঘাত আজকে চলতেছে, সেটা কিন্তু অল্প কিছু মানুষ মনে করতেছে অন্যদের ভাগ্যের নিয়ন্তা তারা। তারা ঠিক করবে হোয়াট আদার্স শুড লাইক অ্যান্ড ডিসলাইক, তারা ঠিক করবে অন্যরা কি বলবে বা না বলবে, কি শিখবে বা না শিখবে, কয়টা বাচ্চা নিবে বা নিবে না। এই সমস্ত কিছুই কিন্তু ডিস্ট্যান্ট একটা জায়গা থেকে কিছু সংখ্যক মানুষ নিয়ন্ত্রণ করতে চায়। এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের কাছে এইগুলো খুব মনে হবে না। তো তারা বলতেছেন, এই লোকগুলোর কথাই বলতেছেন, এরা যারা আর কি। আপনাদেরকে আমি বলছি আগেও যে কলম্বিয়ান ড্রাগ লর্ড যারা, তাদের বাচ্চারা সিগারেট পর্যন্ত খায় না। তারা সারা দুনিয়ার মানুষকে, তারা বিলিয়নিয়ার্স, মানে বিলিয়নিয়ার্স বললেও ভুল হবে, মাল্টি বিলিয়নিয়ার্স। তারা কি করে, সারা দুনিয়ার মানুষকে ড্রাগে যোগান দিচ্ছে, কিন্তু তাদের বাচ্চারা সিগারেট পর্যন্ত খায় না। তাদের বাচ্চা মদ তো দূরে থাক, সিগারেটও খায় না, দুনিয়ার বেস্ট ইউনিভার্সিটিতে পড়ে, বুঝছেন তো? মানে যারা আমাদেরকে চালায় বা আমাদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করতে চায়, তারা কিন্তু আমাদের এফেক্টগুলো জানে যে কী করে আমাদেরকে নষ্ট করতে হবে। তারা কিন্তু সেটা করে না, নিজেরা তারা সেটা করে না। যাই হোক, আপনি ইহুদিদের কথাই দেখেন, ইহুদিরা কিন্তু এখনও 10টা-12টা বাচ্চা পিছনে নিয়ে দেখবেন নিউ ইয়র্কে শপিং করতে যাইতেছে বা এসে যাইতেছে। কিন্তু তারা কি চায়? তারা অ্যাকচুয়ালি তো চায় যে তাদের রেসটাই ডমিনেন্ট থাকুক, বা তাদের এটাই ডমিনেন্ট থাকুক, বা তারা যেহেতু সংখ্যায় কম, তারা অন্যের সংখ্যাটা যেন না বাড়ে, সেটার জন্য তারা চিন্তিত। এই জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে যতই সব কিছুর পেছনে তাদের হাত আছে। তো এরা দেখছে অনেক দিনের ডিকেডস অফ রিসার্চ দ্যাট সেক্সুয়াল এনকাউন্টার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস from an early age leads to the inability to create and maintain long-lasting, meaningful relationship in later life. যদি বাচ্চাদেরকে আগেই এগুলোর দিকে এক্সপোজ করা যায়, এগুলোতে ইন্টারেস্টেড করা যায়, এগুলোর এক্সপিরিয়েন্স দেওয়া যায়, যেটাকে আমরা যৌন তাড়না, স্পৃহা বা যৌনতা বলি, তাহলে দেখা যায় যে এরা অক্ষম হয়ে যায় লং লাস্টিং রিলেশন, মানে এদের বিয়েগুলা বা সম্পর্কগুলো লং লাস্টিং হবে না। আমরা সুন্নাতে কী পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়াইফ যতদিন বেঁচে ছিলেন, ততদিন কিন্তু তার কাছে অন্য কোনো পসিবিলিটি আসে নাই, অন্য কোনো মহিলার বা ইসের পসিবিলিটি আসে নাই। এইটাই ন্যাচারাল আমি বলবো, যদিও অন্যটা একাধিক 4টা পর্যন্ত ইসলাম বিয়েকেই করছে, কিন্তু এইটাই ন্যাচারাল। রিলেশনগুলো লং লাস্টিং হবে, এইটাই ন্যাচারাল। মিনিংফুল রিলেশনশিপ ইন লেটার লাইফ অথবা মিনিংফুল রিলেশনশিপ, আমরা আগেই বলছি যে আপনি যখন অনেক দেখবেন, তখন আপনার, ধরেন আমি যদি জীবনে একটাই ফোন দেখতাম, এই ফোনটাই শুধু দেখছি, তাহলে এটার ফিচারগুলো আমাকে খুব চমৎকৃত করতো। আমি জানি যে সবাই ফোন আছে, কিন্তু কার ফোনটা কেমন আমি জানি না, আমি কম্পেয়ার করতে পারি নাই, কোনোদিন দেখি নাই।
আমি জীবনে একটাই ফোন দেখছি, তাহলে এটার ফিচারগুলো আমাকে খুব চমৎকৃত করতো, তাই না? যখনই আমি সাইফুল্লাহ রাশিদের এই আজকের ফোনটা দেখছি চাইনিজ, আমি জিজ্ঞেস করছি এটা কি নতুন কিনলেন নাকি, কারণ ডেফিনেটলি ব্যাক অফ মাই মাইন্ড মনে হয়েছে যে এইটার কোনো একটা ফিচার আছে যেটা আমারটার চেয়ে চমকপ্রদ, বা হয়তো মনে হয়েছে আমার, আমি বলতেছি কথার কথা। এইভাবে যদি আমি 100টা ফোন চিনি দেখি, তাহলে 100টা ফোনের 100টা ফিচারের 100টা হয়তো আলাদা আলাদা ফিচার আমাকে অ্যাট্রাক্ট করে, যার হয়তো একটা বা দুইটা এটাতে আছে, বাট বাকি 98টা নাই। তাহলে এর সাথে আমার রিলেশনটা খুব মানে দীর্ঘস্থায়ী হবে না, অথবা মিনিংফুলও হবে না। আমার সবসময় মনে থাকবে যে ওইটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো, এটা ভালো। আমাদের পার্সোনাল রিলেশনের ব্যাপার কিন্তু তাই। আর পর্দার সবচেয়ে বড় উইজডমটা আমি মনে করি এইখানেই, যে পর্দাপোশিতে যদি দুনিয়ায় থাকতো বা পরিবেশ প্রতিবেশে থাকতো, প্রত্যেকটা পুরুষের কাছে তার ওয়াইফটা মনে হইতো যে ইউনিক এবং সাংঘাতিক রকমের মানে নিয়ামত আল্লাহর তরফ থেকে, অ্যান্ড সো দ্য আদার ওয়ে রাউন্ড। কিন্তু পর্দার কনসেপ্টটা না থাকাতেই যেটা হয়েছে যে মন তো আর এক জায়গায় বসতে চায় না, বুঝছেন না, মনটা ছোটাছুটি করে, যেটা আমরা দেখতেছি এখনকার ইস্যু। এই কথাই বলতেছেন ওনারা, যে তারা ডিকেটস অফ রিসার্চ দিয়ে বুঝছে যে আর্লিয়ার এজ থেকে যদি আপনি এটাতে মানুষকে অভ্যস্ত করে ফেলেন বা তাকে যদি অনেক এক্সপোজার দিয়ে দেন, তাহলে তার কোনো লং লাস্টিং কোনো রিলেশনও হবে না, আর কোনো মিনিংফুল রিলেশন তার লেটার লাইফে থাকবে না। তো এগুলোর জন্য কি করে এগুলা, এই যে কার্টুন, ফিল্ম, মিউজিক, গানের কথা, কার্টুনস এইমড অ্যাট স্টিমুলেটিং দ্য ইন্টারেস্ট ইন সেক্স, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এমনকি এখন আগে আমরা যখন ঠিক বড় হচ্ছি বলা উচিত না, আমরা যখন ধরেন ইউথ যেটাকে বলে, আমরা বড় হচ্ছি সময় কার্টুনের কোনো কথা আমরা জানতাম না। আমরা যখন ইয়াং, ধরেন অ্যাবাউট 20 ইয়ার্স ওল্ড ধরেন, তখন হয়তো আমরা প্রথম এই কার্টুনগুলাই, ডোনাল্ড ডাক মার্কা এইগুলোর কথা প্রথম শুনছি। এগুলো শুরু হয়েছে আর অনেক আগে। তো যাই হোক, আমাদের ছেলে মেয়েদেরও যখন দেখাচ্ছি তখন ডোনাল্ড ডাক পর্যন্তই ছিল। এখন দেখেন প্রত্যেকটা একটা ফিমেল ভার্সন হয়ে গেছে, ডেইজি ডাক, ডোনাল্ড ডাকের গার্লফ্রেন্ড বলেন আর ওয়াইফ বলেন, যাই বলেন। এই টকিং টম সেই দিনকার একটা আপনার সফটওয়্যার না, একটা হ্যাঁ, এখন কিন্তু তার একটা ফিমেল চলে আসছে ভার্সন, মানে এবং তার দেখবেন যে চোখের পাপড়িগুলো অন্যরকম, মানে তার অ্যালিউরিং করে যেভাবে কার্টুনের মাধ্যমে যতটুকু করে প্রকাশ করা যায় আর কি, আপনি দেখলে আপনি স্পষ্টত বুঝবেন যে এটা হলো অন্য একটা করে করা হয়েছে। তো এরকম সময় থেকে যেমন ইনসাইট করা হয়, গানের মাধ্যমে করা হয়। তারপর বলতেছেন যে মেগা ফেমাস পপ স্টার্স, আপনি জানেন পপ স্টার, যেমন ধরেন আমি বলি লেডি গাগা, আমি অবশ্য তার কোনো গানই দেখি নাই, কারণ এটা আমার যুগের না, আপনাদের এখনকার যুগের। মানে তার মাধ্যমে একটা জিনিস খাওয়ানো কত ইজি মানুষকে, তাই না? মানে সে যখন প্রায় নগ্ন অবস্থায় একটা ইসের থেকে কিছু একটা করে, এই জিনিসটা মানুষের কাছে নর্ম হওয়া বা মানুষের মাথায় গেঁথে যায়, কারণ তার অনেক অডিয়েন্স, বা আমাদের দেশে হয়তো নাই, বাইরে আসে বা যাই হোক। তেমনি কয়েকদিন আগে মারা গেল প্রিন্স বলে একটা ছিল, আপনি জানেন তো, মানে সেও কিন্তু এই দিক দিয়ে রেভলিউশনারি, মানে এই সাইডটা মাইকেল জ্যাকসনের মতো একজন ছিল, এই দিকটা আর কি, যে আপনার মানে প্রোভোকেটিভ অথবা ইনসাইটিং, এক্সাইটিং এইগুলা, যেগুলো আমরা সাধারণত আমাদের বাচ্চাদের বা আমাদের ইভেন মানে দুইটা ফ্রেন্ডও অনেক সময় বসে অস্বস্তি ফিল করি কথাগুলোর থেকে, সেই সব জিনিসগুলোতে এরা করে। যাই হোক, তো এখন কী হয়েছে যে এইসব মানুষগুলোর মেগা পপ স্টার্স বলতেছেন কেন, এই মানুষগুলোর মাধ্যমে কোনো একটা জিনিস খাওয়ানো, বা কোনো একটা জিনিস খাওয়ানো বলতে আমি বোঝাচ্ছি রিয়েল খাওয়ানো না, মানে কোনো একটা জিনিস মানুষের ভিতরে ঢুকানোটা খুব ইজি। আপনি দেখেন আমাদের দেশে এই ছোট্ট পরিসরেই দেখবেন যে বাসের পিছে জেমসের ছবি, হাতে একটা কি পাওয়ার ড্রিঙ্ক, কি ড্রিঙ্ক ওইগুলা, এনার্জি ড্রিঙ্ক, ও কোনটা করে, ব্ল্যাক হর্স। আপনারটা ঠিক নয়, ওইটা ঠিক বুঝতেছি, ওইটার আপডেটিং বেশি। ব্ল্যাক হর্স, সবই সম্ভব নাকি, সবই সম্ভব বা সব সম্ভব কিছু একটা। আর এগুলোর ইঙ্গিতগুলো দেখেন, খুবই বাজে ইঙ্গিত, কিন্তু প্রত্যেকটারই কিন্তু খুব বাজে ইঙ্গিত। ইউ ক্যান ডু এনিথিং অলমোস্ট, এরকম একটা ইঙ্গিত। হ্যাঁ, দেখিয়ে দে তোর ভিতরকার পাগলামি, এটা গান। আচ্ছা, না কিন্তু আমি যেটা বলছি এটা এত বড় ছিল না, এটা হলো সবই সম্ভব মার্কা একটা কিছু।
আচ্ছা, সবই সম্ভব, সব সম্ভব বা সবই সম্ভব, যাক দেখিয়ে দে তোর ভেতরকার পাগলামি। হি ইজ অফ আওয়ার এজ গ্রুপ, কিন্তু আমাদের এইজের, কিন্তু সে পাগলামি দেখায় বাড়াইতেছে, এখন মরবে না আর কি কোনো দিন, বুঝছেন না? মানে আমি বলতেছি মানে এটা দিয়ে কী করতেছে, জেনারেশনস আপনার জেনারেশন নষ্ট করে দিতেছে। কারো কোনো দিন মৃত্যুর কথা মনে হওয়ার তো সম্ভাবনাই নেই। ধরেন আমার এজ গ্রুপের যাও, সে চিন্তা করবে দেখিয়ে দে ভেতরকার পাগলামি, নেই এখনও পাগলামি দেখানোর সময় আছে, বুঝছেন? আমি মাঝে মাঝে ওই যে ইটিগুলো, ওই যে ইসে এই গণমিডিয়ামে চলতে গিয়ে মাঝে মাঝে চোখে পড়ে না যে বয়স্ক একটা মানুষ পনেটেল পরা, পনেটেল করা, বুঝছেন? মানে এবং এইটি তার স্পেশালিটি আর কি একটা, মানে বুঝছেন তো, মানে পনেটেল হারাম আমি একবার বলছিলাম, আমি বলছি মানে হাউ থিংস, মানে কীভাবে জিনিসগুলোকে প্রোপাগেট করা হয়, করা হয়। যাই হোক, আসেন ফিরে যাই আমরা। তো বলছে মেগা ফেমাস পপ স্টার্স যাদের কথা বলতেছে, উইথ চিলড্রেন উইল আইডোলাইজ টেক অ্যাজ এ রোল মডেলস, এদেরকে রোল মডেল হিসাবে বাচ্চারা নিবে, আর এদের মুখ দিয়ে যদি একটা কিছু বলাইতে পারে বা করাইতে পারে, তাহলে এটা তো নর্ম বা এটাই। এবং এদেরকে আমি তো ইউরোপে দেখছি যে এদেরকে মানে আল্লাহ তো ওরা রিয়েলি চিন্তা করে দেখে না কোথায় থাকেন বা কে বা কী, কিন্তু এদেরকে এমন ভক্তি করে, মানে এটা একমাত্র কোনো মুসলমান চিন্তা করবে একমাত্র আল্লাহকে করাই সম্ভব, যেভাবে তারা এই করে। মানে একটা টাচ করছে, বুঝছেন তো, চিৎকার করে মরে যেতেছে, মানে তাকে যে টাচ করছে, জাস্ট হাত বাড়ায় দেয় না স্টেজ থেকে, চিৎকার করে মরে যেতেছে, সে হয়তো মরেই গেল বা পাগল হয়ে গেল, টাচ করছে দেখে। এইরকম এফেক্ট একমাত্র আল্লাহ ছাড়া কারো হওয়া উচিত না, কোনো মুসলিমের মানে মনে হবে যে এটা আর কি। তো এটা আইডল যেটা বলছে যে আইডলাইজ করে, সে তাদের মাধ্যমেই করে। দিস ভেরি আর্লি কন্ট্যাক্ট উইথ সেক্স লিডস টু চিলড্রেন হ্যাভিং এক্সপিরিয়েন্স ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি। এইভাবে কী হয়, বাচ্চারা যখন এক্সপোজ হয় তখন তারা ফিজিক্যালি, শারীরিক দিক দিয়ে তাদের এক্সপিরিয়েন্স হয়ে যায়, ইমোশনালিও তাদের খুব তাড়াতাড়ি জীবনের আর্লিয়ার স্টেজে এক্সপিরিয়েন্স হয়ে যায়। বাই দ্য টাইম দে আর অনলি 13 or 14 অর ইভেন ইয়াঙ্গার, 13 বা 14 বছর অথবা আরও কম বয়সেই, হোয়াট ইন এ নর্মাল সোসাইটি অ্যান্ড অ্যাডাল্ট উড নট হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়েল ইন্টু দেয়ার 40s, যেটা আমি বললাম যে 40-এও একটা নর্মাল সোসাইটিতে যে এক্সপিরিয়েন্সটা অ্যাডাল্টদের হইতো না বা হওয়ার কথা না, সেটা তাদের 13-14 বছর বয়সেই হয়ে যায়। দাস হ্যাভিং গট বোর্ড অফ লাইফ by the time they are only 14 or thereabouts or younger still, these children end up depressed, sick of life. বোর্ড হয়ে যায় তারা, জীবন সম্বন্ধে নতুন জানার কিছু নাই, জানা হয়ে গেছে সব, দেখা হয়ে গেছে সব, এক্সপিরিয়েন্সড হয়ে গেছে সব। এটা হয়ে গিয়ে কী হয়, লাইফের প্রতি বোর্ড হয়ে যায়। কখন বলতেছে যে 14 অথবা অ্যারাউন্ড দ্যাট তারা ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড, বিষণ্ণ, বিমর্ষ, বোর্ড, মানে বিরক্ত না, আর কি বলুন, বিরক্ত না আর কি, আর একটু ভালো শব্দ বলেন, বোর্ড, একঘেয়ে, রাইট, একঘেয়ে, যদি ওটা একটু ইংলিশ শব্দটা অন্য, তারপরে এটা ঠিক আছে, জীবনটা একঘেয়ে হয়ে গেছে, কোনো বৈচিত্র্য নাই, বৈচিত্র্যহীন। সিক অফ লাইফ উইথ নো ডিরেকশন, নো পারপাস, কোনো ডিরেকশন নাই, কোনো পারপাস নাই, কোনো দিক নাই এবং কোনো উদ্দেশ্য নেই। আমাদের একটা উদ্দেশ্য কি, যে করেই পারি জান্নাতে যাব ইনশাল্লাহ। যে যতই, কেউ হয়তো দেরিতে বুঝে, কেউ আগে বুঝে, কেউ মনে করে আচ্ছা বাড়ি গাড়ি করে নিই তারপরে জান্নাতে চিন্তা, কিন্তু ব্যাক অফ মাইন্ড এটা থাকে, মুসলিম নামধারী যে তার এটা থাকে যে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। কিন্তু এখানে বলতেছে উইথ নো ডিরেকশন, নো পারপাস, কোনো ডিরেকশন নাই, কোনো দিক নির্দেশন নেই, কোনো পারপাস নাই। অ্যান্ড দ্য অনলি থিং ড্রাইভিং দেম on is pursuit of more and more excitement and pleasure. দুইটা শব্দ একদম মাথায় গেঁথে রাখেন। এইটার অভাবে কিন্তু আপনার বাচ্চা বোর্ড হয়ে যাবে। আপনি দেখবেন যে যুগে আপনি জন্মাচ্ছেন বা যে যুগে আপনি জন্মাইছেন বা যে যুগে আপনি জীবনযাপন করছেন, সেই যুগের কথা আমি বলতেছি, যে আপনি দেখবেন যে এক্সাইটমেন্ট একটা শব্দ, উত্তেজনা, প্লেজার, সুখ, প্লেজারের বাংলা আমি সুখ করলাম, হ্যাঁ, শরীরের সুখ যেটা আর কি এখানে বোঝাচ্ছেন, এইটার আরও 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 আরও
এর পিছনেই থাকতেছে। কিন্তু এই যে ড্রাগ ইসের কিন্তু একটা রিজন হচ্ছে এটা, এই যে ইয়াবা যে ড্রাগটা বা এই ধরনের ড্রাগগুলা কি আপনার জীবন শেষ করে দিচ্ছে, তাতে তার কিছু আসে যাচ্ছে না, কিন্তু সে আরও আরও এক্সাইটমেন্ট, আরও সুখ পাচ্ছে, সুডো সুখ, মিথ্যা সুখ, তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে চাচ্ছে যে যতক্ষণ বাঁচি ম্যাক্সিমাম সুখ এবং ম্যাক্সিমাম এক্সাইটমেন্ট নিয়ে বাঁচি। কোকেন টাইপের ড্রাগগুলো যেরকম আর কি, যে একবার নিলে আর কোনো দিন ছাড়া যায় না, এবং মানে মৃত্যু একমাত্র মানে শেষ হচ্ছে মৃত্যুতে গিয়ে আর কি। যাই হোক, কি বললেন যে অনলি থিং ড্রাইভিং দ্যাম অন, তাদের চালিকা শক্তি যার জন্য তারা বেঁচে থাকে, মোর এক্সাইটমেন্ট, মোর প্লেজার, সেই জন্য। আচ্ছা, তারপর বলতেছেন যে ইন স্কুলস চিলড্রেন ফ্রম এজ অফ 7 are now being shown cartoons of explicit sexual encounters as part of their sex education. সেক্স এডুকেশনের অংশ হিসাবে, যৌন শিক্ষার অংশ হিসাবে 7 বছরের বাচ্চাদেরকে এক্সপ্লিসিট কার্টুন দেখানো হয় এখন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছেন হয়তো, আমার দেশেও খুব খুব দূরে নাই। আমার দেশের বইগুলাতে এই 8-8-এর দিকে বোধ হয়, 7-8-এর দিকে মোটামুটি এক্সপ্লিসিটি কথাবার্তা এখন। একটা জিনিস বোঝে না যে মানুষ, কেন বোঝে না আমি জানি না, যে মানুষ একেবারে জঙ্গলে থাকছে তারও কি কীভাবে বাপ বা মা হইতে হবে এটা শিখতে হয়েছে কারোর থেকে? শিখতে হয়নি, এটা তো আল্লাহ নেচারই দিয়ে দিচ্ছেন। এবং এটা এই যে কালচার ক্রিয়েশন বললাম না, এটা বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন অটোমেটিক্যালি হ্যান্ডেড ওভার হয়েছে, বুঝছেন না? আমাদের মেয়েগুলো ধরেন, ইট ইজ ট্রু যে মেয়েদের একটা চেঞ্জটা খুব অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ হয় পিউবার্টি বা অ্যাডোলেসেন্সে যেটা হয়, কিন্তু তারা কীভাবে কোপ আপ করতেছে? কয়টা ইনসিডেন্টস হয়েছে যে আপনি রাস্তায় ঘাটে দেখছেন যে একটা বিচ্যুতিকর সিচুয়েশন, কয়টা দেখছেন আপনি আপনার 40 বছরের জীবনে বা 35 বছরের জীবনে? দেখেন নাই। কেন দেখেন নাই? বিকজ দে আর টট লাইক দ্যাট। তারা অটোমেটিক্যালি সমাজে থেকে জেনে যাচ্ছে হোয়াট টু ডু, হাউ টু ডু অ্যান্ড ওয়েন টু হাউ টু কোপ আপ উইথ থিংস। এটা এমনি ন্যাচারালি এক জেনারেশন থেকে এক জেনারেশন যাবে। এইটারে আপনার বইয়ে পড়ায়া আর্লিয়ার এই যে তারা কনসিয়াস করে তারা নষ্ট করে করার দরকার নেই। হ্যাঁ, কিছু জিনিস হয়তো আপনি করতে পারেন, যেটা হাইজিন যদি আমি বলি, হাইজিনের আন্ডারে যদি আমি আনতে পারি, বা ধরেন কথার কথা একটা অন্য ধরনের উদাহরণ দেই, যে হাত ধুয়ে সব কিছু খাওয়ার আগে হাত ধোয়া, আমরা যে সমাজে চলি এখন, এটা আপনি শিক্ষার মাধ্যমেই করতে পারেন। যদিও এটা হাত ধুয়ে খায় না এরকম আমার মনে হয় না যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের গরিব মানুষের ভিতর দিয়ে পাবেন, এটা না। যে জন্য আপনি দেখবেন যে নাটকে বা সিনেমায় বা গল্পে দেখবেন যে দেখাচ্ছে যে একজন হাত ধোয়ার আগে মুখ হাত ধুইতেছে, কী বলে, খাওয়ার আগে মুখ হাত ধুইতেছে, কলতলায় যাচ্ছে, গল্পে দেখবেন না, কলতলায় গেল, হাত মুখ ধুয়ে এসে খাইতে বসলো। এটা এমনিতেই আসবে। তারপরেও আপনি ধরেন হাইজিন হিসাবে বা এই হাইজিন হিসাবে আপনি শিখাইতে পারেন, কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লিসিট করলেই কি বেশি শিখলো? আর এক্সপ্লিসিটের সাথে সাথে যেটা এক্সপ্লিসিট করে শেখানোর সাথে সাথে যেটা হচ্ছে, যেটা মোর অফ প্রভোকেশন হচ্ছে, মোর অফ সাজেশন হচ্ছে, পারমিসিভিটি আসতেছে, দেখবো আমরা একটু পরে। তো বলতেছেন, অ্যাজ উই সেইড আর্লিয়ার, আমরা যেমন আগে বললাম, অল দ্য রিসার্চ শোজ দ্যাট সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড প্রমিসকিউটি অ্যাট অ্যান আর্লি এজ destroys the ability to form long-term bonding in later life. যৌনতা, আর্লিয়ার এজে যৌন শিক্ষা, যৌনতা এবং যৌন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লং টার্ম কোনো বন্ডিং, পরবর্তীতে লং টার্ম কোনো বন্ধন এর রাখতে পারে না, ধরে রাখতে পারে না। যে জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি ডিভোর্সের রেট কি, বিয়ে নাই বললেই চলে, মানে লং টার্ম কেন, শর্ট টার্মও পারে না ধরে রাখতে। আমার দেশে সেদিকে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে, আমি শুধু বলি যে আমরা যদি শুধু মুসলিম থাকি তাহলে আমরা টিকে থাকবো। এই কথাটা অনেকবার বলছি, আবারও বলি, কারণ এইগুলো করে কি হচ্ছে, তারা তো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন এক্সটিংক্ট হচ্ছে তখন কিন্তু তার দের ইজ নো ওয়ে কামিং ব্যাক, ফিরে আসার কোনো রাস্তা থাকে না। বাচ্চাদের বড় করার ব্যাপার আমরা বলি, কিন্তু বাচ্চাদের বড় করার ব্যাপার 1 থেকে 12 বছর বলি আমরা, ইউজুয়ালি 1 থেকে 12 পরে আর ফিরে নেওয়া খুব ডিফিকাল্ট। আপনারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে ইলাস্টিক ডিফরমেশন এবং প্লাস্টিক ডিফরমেশন দুইটা জিনিস বলে। ইলাস্টিক ডিফরমেশন কি, আমি একটা ইলাস্টিক রবার, একটা ইলাস্টিকে টানলাম,
লম্বা হয়ে গেল না, এটা তো ডিফর্ম, একদম ডিফর্মেশন হলো, ছেড়ে দিলেন আবার জায়গায় চলে আসলো। আর প্লাস্টিক ডিফর্মেশন কি, যে এটা ডিফর্ম হবে কিন্তু ফিরে আসবে না আগের জায়গায়। ধরেন আপনি একটা আপনার প্লাস্টিকের একটা কাপ হঠাৎ করে মোমবাতি লেগে গেছে, লেগে একটা সাইড জইলা ঢুকে গেছে ভিতরে, এটা কিন্তু আর আগের জায়গায় আসবে না, প্লাস্টিক ডিফরমেশন এটা। তো প্লাস্টিক ডিফরমেশন যেটা হবে এটা আর ফিরে আনা যাবে না। সুতরাং আমি বলি, আপনারা যদি কিতাবি সেন্সে খালি বই পড়ে যদি মুসলিম থাকেন, তাহলে শুধু আপনারাই টিকে থাকবেন পৃথিবীতে, আর কেউ টিকে থাকবে না। মানে আপনারাই টিকে থাকবেন, আপনারা এক্সটিংক্ট হবেন না, আমি সেটা বলতেছি। কারণ এই যে সমস্ত জিনিস করতেছে, এগুলোতে আলটিমেটলি কারা করতেছে, আমি যেটা বললাম যে অল্প কিছু মানুষ সারা পৃথিবীকে কন্ট্রোল করতে চায়। তারা চায় নন হোয়াইট, নন জু অথবা নন সুপিরিয়র, যেটাকে তারা যেটা মনে করে আর কি, যেটাকে তারা সুপিরিয়র মনে করে, নিজেদের যা মনে করে, সেই পপুলেশনটা কন্ট্রোলে থাকুক, একটা লিমিটের বেশি না বাড়ুক। স্পেশালি মুসলিমস, আগে বহুবার বলছে, আবার বলতেছে, স্পেশালি মুসলিমরা, যাদেরকে এখনও তারা ওই একজনই বলছে যে, আমার কাছে লেখাটা আছে, আপনাদের কাউকে গ্রুপে শেয়ার করছে কিনা আমার মনে নাই, ওই একজন খ্রিশ্চিয়ান, সেভ দ্য মেল, পুরুষ বাঁচাও আন্দোলন বা এরকম কিছু, একজন খ্রিশ্চিয়ান তার, তো সে বলছে যে পৃথিবীর সব জাতে তো খাসি বানায় ফেলছে, শুধু মুসলমানদের পারে নাই বানাইতে। সে খ্রিশ্চান, কিন্তু মুসলিমস আর দ্য অনলি মেল যাদেরকে গিল্ডেড করতে পারে নাই, খাসি বানাইতে পারে না। এখন তাদেরকে খাসি বানানোর জন্য মুসলিমদের ভিতর থেকে ফেমিনিস্ট বাইর করতেছে। কার মতো? ওই তখন বলছে আর কি, এরশাদ মানজির মতো, যে 700 মানুষের একটা কনফারেন্সে সে বক্তৃতা দিতেছে, ওইখানে একজন মাত্র মুসলমান আছে, আর বাকি 699 জন হলো জু। ওইখানে সে কী নিয়ে বক্তৃতা দিতেছে? ইসলাম কীভাবে মেয়েদেরকে দাওয়ায় রাখছে, আর কীভাবে মুসলিম মেয়েদেরকে ওইখান থেকে বাইর করে নিয়ে আসা উচিত আর কি, এইটা নিয়ে করতেছে। সে লেসবিয়ান কিন্তু, ওই এরশাদ মানজি। তো এই লোকটাই বুঝছে, আমরা অনেকে বুঝতেছি না, কিন্তু এই লোকটা খ্রিশ্চান হয়ে বুঝছে। তো বলছে যে মুসলমানদের সাবধান করছে যে তোমরা কিন্তু তোমাদের মতোই থাইকো, নাইলে মেল থাকবে না পৃথিবীতে, পুরুষ থাকবে না, আর তোমরা কিন্তু তোমাদের মতোই থাইকো, তোমরা ওই খাসি হয়ে যাও না, আর সেই কথা বলছে। শুনতে খুব লাগে, কিন্তু কথাগুলো সত্যি আর। যাই হোক, আসেন এখন পরবর্তী সাব টপিক হচ্ছে ডিস্ট্রয়িং দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন, জেন্ডার কনফিউশন। কোনটা ফেমিনিন, কোনটা ম্যাসকুলিন, এটার ভিতরে পুরুষত্ব কোনটা, নারীত্ব কোনটা, আমরা যদি খুব রভাবে বলি, এটার ভিতরে ডিফারেন্সটা নাই করে দেওয়া অলমোস্ট, এবং তাতে একটা জেন্ডার কনফিউশন তৈরি হবে। সবচেয়ে বোঝার ব্যাপার হচ্ছে যে আমরা যে মানে একটা অপোজিট সেক্সের প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করি, এটার একটা রুট রিজন হচ্ছে ডিফারেন্সটা না থাকলে এটা করতাম না। আর ডিফারেন্সটা ভেঙে দেওয়া কিন্তু লং টার্ম এসে বিয়ে করা, সংসার করা বা সেক্সুয়াল আর্জটা যেটা, সেটাকে কিন্তু ইন ট্রু সেন্স ধ্বংস করে দেওয়া। রিয়েলিটিতে কিন্তু এটা ধ্বংস হয়ে যাবে, কারণ আপনি আর মেসকুলিন থাকবেন না। আপনি মেসকুলিন না থাকলে আপনার সেই কোয়ালিটিগুলো থাকবে না। যেই জন্য দেখেন ইংল্যান্ডের পুরুষদের, এখানে যেহেতু আর বাচ্চা কেউ নাই আমি বলি কথাটা, স্পার্ম কাউন্ট যেটাকে বলে, এমন বিপজ্জনক হারে কমে যাচ্ছে যে তাদেরকে হয়তো সামহার ডাউন দ্য লাইন 50-100 বছরের মাথায় বিদেশ থেকে, বাইরের থেকে পুরুষ আমদানি করতে হবে টু গেট দেয়ার ওমেন প্রেগনেন্ট। এটার একটা রিজন কিন্তু ডিফারেন্স কমে যাওয়া। ডিফারেন্স কমে গেলে ইউ উইল নট ফিল লাইক দ্যাট, আপনার কোয়ালিটিগুলো চলে যাবে আস্তে আস্তে। ব্যাপারটা তো আসলে কিছু হরমোনের ব্যাপার বা এই ব্যাপার, আপনার কোয়ালিটিগুলো চলে যাবে আস্তে আস্তে। যে জন্য ইসলাম যে সেপারেশনটা করছে, এটার আর্ট অফ উইজডম কিন্তু এটা, মেল উইল বি মেল বা মেলস উইল বি মেলস অ্যান্ড ফিমেলস উইল বি ফিমেলস, বুঝছেন তো? এবং ওই অ্যাট্রাকশনটা বজায় থাকবে, এবং প্রপার জায়গাতে ওই অ্যাট্রাকশনের যে ফসল সেটা অ্যাপ্লাইড হবে, নট এভরিওয়্যার, নট এলসওয়্যার, বুঝছেন না? এটা কিন্তু একটা বিরাট জিনিস। তো এই যে জেন্ডার কনফিউশন হয়েছে, আমাদের দেশে হয়েছে, আমি এখনকার কথা না, অনেক 2006-এর কথা,
প্রিসাইজলি 2006, মানে 12 বছর আগের কথা। তখন হালাকা করতাম এই যে সিটি অ্যাক্সেস বলে একটা ছিল আপনার আনাম র্যাঙ্কস প্লাজার ওই লাইনে, ওইখানে এক ভাইয়ের ভিতরে চলে আসেন, দরজা ছেড়ে ভিতরে চলে আসেন। আনাম র্যাঙ্কস প্লাজা বলে একটা ওই যে আসে না 6 নম্বর, কয় নম্বর ছিল এটা আল্লাহ জানে, 6 ছিল আগে। তো ওইটার আপনার ওইখানে একটা হালাকা করতাম। তো ওইখান থেকে বাইরে হয়েছি, আমার ড্রাইভার হঠাৎ দেখি রাস্তায় 5টা মেয়ে পার হইতেছে, 4-5টা মেয়ে পার হইতেছে আর কি। তা আমি বললাম যে স্লো করো, মানে যেভাবে পার হইতেছে তাদের একটা টেনশন হইতে পারে ভাই। পরে দেখি না, ওইখানে ভিতরে বোধহয় গোটা 3 মেয়ে আর গোটা 2 বা একটা ছেলে আর কি। তার কারণ হচ্ছে যে ছেলেটা উত্তরীয় পড়ছে, মেয়েগুলো ওড়না পড়ছে, আর ছেলেটা এখনকার উত্তরীয় পড়ে না একটা জিনিস, দেখেন ওড়না মার্কেটটা পরে কি, আপনার তো এক্সপিরিয়েন্স কম, আপনার পাঞ্জাবির সাথে পরে একটা ওড়না মার্কা পরে, একদম ওড়না চিকন ওড়না, ওইটা ওরা যেভাবে পাচেছে ও সেভাবে পাচেছে। আমি মনে হচ্ছে সে এইটা আর কি একটা টিপিক্যাল উদাহরণ। ডিফারেন্সটা আমি বলে না, এটা আপনি বই দিতে পারি। যেমন আমি একটা নাম দিয়েছিলাম ক্যাটলিন ফ্লানাগান, ওনার লেখা একটা বই, ওয়াইফলি ডিউটিজ, একটা বই বা একটা প্রবন্ধের কথা বলছিলাম। আপনার চাইলে আমি লিঙ্ক দিতে পারি, আবার পড়ে দেখতে পারেন মন দিয়ে যে কি বলছেন ওইখানে। এই ডিফারেন্সটার জন্য পৃথিবীটা এত সুন্দর। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি, মানে বিবাহ নারীবাদ বইতে উদাহরণ দিয়েছি, মানে উদাহরণ যে আপনি ধরেন ঘুমাইছেন, ওনার মতো দাড়ি বা আপনার মতো দাড়ি, আপনি যদি দেখেন বিছানায় আপনার পাশে এইরকম দাঁড়িয়ে একজন ঘুমাই রয়েছে, আপনার কেমন লাগবে? বুঝছেন না, তাই না? কেমন লাগবে আপনার কাছে? তাহলে দেখেন মানে কি অকল্পনীয় একটা জিনিস, অথচ তারা বলতে চাইতেছে আমাদের যে কোনো ডিফারেন্স নাই কোনো, বুঝছেন না, বোথ সেম, মানে সেম। বুঝছেন না ব্যাপারটা? আপনার কি জীবনটা কোনো মিনিং থাকবে? অথবা যখন আপনি সারাক্ষণ এমন কেউ আপনার জীবনসঙ্গী যে হুবু আপনার মতো দেখতে, আপনার মিনিং থাকবে জীবনের, কোনো ইন্টারেস্ট থাকবে লাইফে? কমন সেন্স, এটা একদম কমন সেন্স। এরা মানে এই যে কালচার ক্রিয়েশন বলা, মানে জোর করে আপনাকে মানাইতে চাবে যে না ওইটাই ঠিক, ওইটাই সুন্দর, ওইটাই ভালো, বুঝছেন না? ইউনিসেক্স যেটাকে বলে আর কি, এখন কাপড় চোপড় থেকে ফ্যাশন থেকে নিয়ে সব কিছু ইউনিসেক্স। কার্টুন, চিলড্রেন প্রোগ্রাম বা অন্যান্য জিনিসের মাধ্যমে এই জিনিসটা করার চেষ্টা করা হইতেছে যে ছেলে মেয়ের ভিতরে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। এবং এখনকার গল্পগুলা যদি আপনি পড়েন, আমি নিজে পড়ছি একটা গল্প বা একটা ঘটনা পড়তেছি, সেপ্টেম্বর 11 নিয়ে একটা ঘটনা, যে পৃষ্ঠাখানেক পড়ার পরে আমি বুঝছি যে সে যার কথা বলতেছে সে সেম সেক্সের, বলতেছে আমার পার্টনার বা একটা কিছু বলতেছে, গল্প বলতেছে। এক পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝছি যে ও এটা তো আরেকটা মেয়ের কথা বলতেছে, ছেলের কথা না। তো এই যে জিনিসটা, এটা খেয়াল রাখবেন যে এটা খেয়াল রাখা মুসলিম ফ্যামিলিতে, আমরা যেহেতু মুসলিমদের জন্য পড়তেছি এটা, আমরা উই ডোন্ট কেয়ার অন্যরা কী মনে করলো। মুসলিম ফ্যামিলিতে আমরা খেয়াল রাখবো যে একটা মেয়েকে যেন আমরা পুরুষালী কাজে প্রভোকেট না করি, তাকে যেন বাধ্য না করি, অথবা তাকে যেন উৎসাহ না দেই, এবং একটা পুরুষকে বা ছেলেকে যেন মেয়েলি কাজেই না করি। যদিও হেল্প করাটা কিন্তু মেয়েলি কাজ না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেফিনেটলি অত্যন্ত কেপেবল একজন পুরুষ ছিলেন, আমরা যেটা তার সম্বন্ধে পড়ি বা জানি। ইয়েট কিন্তু উনি ওনার ওয়াইফদেরকে সাহায্য করছেন, আমি সেই কথাটা বলতেছি না। কিন্তু ধরেন উনি যে খুতবাটা দিতেন, ওইখানে উনি ওনার বউরে পাঠায় দেন না যে আজকের খুতবাটা তুমি দিয়ে আসো। বুঝছেন তো তফাৎটা কোথায় বলতেছে? লাইনটা যেখানে টানার ওইখানে লাইনটা টানবেন, এবং একটা ছেলেকে ছেলে হিসাবে বড় হতে দিবেন, একটা মেয়েকে মেয়ে হিসাবে বড় হতে দিবেন। তা নাহলে এই যেগুলো বললাম সেই সমস্যাগুলো আসবে। এবং এগুলো কিন্তু অনেক সময় ওয়ার্ক ইস্যেও আসে, নেচারে আসে, একটু একটু করে চেঞ্জগুলো হয়, একটা ইস্যে হয় না। আপনাদেরকে অনেক, মানে যারা আমাকে আগের থেকে চিনেন তারা হয়তো অনেকবার শুনছেন গল্পটা, তবুও আরেকবার বলতেছি যে আমি আমার প্রথম ফোনটা কিনি ওই উত্তরার থেকে ইসের ভিতরে, আপনার এই খেলক্ষেতের মাঝখানে কোনো একটা জায়গার একটা স্যামসংয়ের শোরুম থেকে কিনছিলাম। আর তো এখানে একজন আমাকে দেখাচ্ছে ফোনগুলো কোথায় আছে বা কোন জিনিস কোথায় আছে। আরেকজন কি করলো, আর দুইজন বসে আছে দুইটা একটা ডেস্কে পাশাপাশি, দেখাচ্ছেন একজন, আর ওনারা মানে সিরিয়াস কথাবার্তা বলেন আর কি, মানে দাম দর বা কেনার সময় তাদের কাছে গিয়ে পয়সা দিতে হয় ইত্যাদি। তো আমি খেয়াল করলাম ওই দুজনের ভিতরে একজন ছেলে একজন মেয়ে ডেস্কে পাশাপাশি বসে আছেন, খুব বেশ অড লুকিং ক্লোজ আর কি, বুঝছেন তো, সাধারণত আমাদের দেশে এটা দেখা যায় না। তো এরপরে একসময় শুনলাম যে ওই
আটপৌরে গল্প থাকে না কিছু, যে মেয়েরা গল্প করে যেটা, যে আরে আমার ভাতিজিটা ওই দিন এই কথা করলো, তো আমার ইটার এইরকম হইলো। এর ছেলেরা কিন্তু এসব গল্প করে না। আসে না মেয়েদের এক ধরনের গল্প, যে আরে ওই দিন বুয়াটা দেরি করে আসলো, বাইরেতেই পারলাম না সময় মতো, এই ধরনের গল্প করতেছে ছেলেটা মেয়েটার সাথে, বুঝছেন তো? আটপৌরে গল্প যেটা বলি, তার মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কী হবে, সেই মানে তার সেই একটা ডিফারেন্সটা কিন্তু চলে যাচ্ছে, এবং তার ভিতরে ওইটা চলে যাবে যে সে একটা মেল, তার একটা প্রাইড থাকবে, বা তার পজিশন থেকে তার একটা ব্যক্তি স্বাতন্ত্র্য থাকবে, মহিলাটারও একটা ব্যক্তি স্বাতন্ত্র্য থাকবে, সেটা কিন্তু একসাথে মিলেমিশে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। এই জিনিসটা বলতেছে যে এটা তারা ইচ্ছা করে চায়। আর এটার আচ্ছা, এখানে বলতেছেন যে আপনার which have always been clearly defined in all cultures, যত কালচার আছে, এমনকি খাসিয়াদের ভিতরও রোলটা হয়তো রিভার্স, মেট্রিয়ার্কাল সোসাইটি যেগুলো, কিন্তু ওয়েল ডিফাইন্ড ছিল, কোনোদিন তারা এক করতে চায় নাই। ফর এইজেস, সিভিলাইজেশনস অফ ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে যেটা ছিল, ছেলে এবং মেয়েদের যে রোলগুলো ওয়েল ডিফাইন্ড ছিল। আপনাকে আমি অ্যানথ্রোপোলজির কথা বলছি, যে অ্যানথ্রোপোলজির পড়েন, আপনারা দেখবেন যে শিকার করাটা ছেলেদের জব ছিল, অটোমেটিক, কেউ এটা আইন প্রণয়ন করে নাই। শিকার করাটা ছেলেদের জব, আর বাড়িতে বৈশা বাচ্চা পালাটা মেয়েদের জব ছিল। অ্যানথ্রোপোলজির পড়েন আপনারা, মানে মানুষের আদি কী ছিল এগুলো নিয়ে যারা কথা বলে তাদেরটা পড়েন। থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে যেটা ছিল, হাজার বছর ধরে যেটা ছিল, অ্যান্ড হুইচ হ্যাভ ওয়ার্কড হারমোনিয়াসলি অ্যান্ড পারফেক্টলি ওয়েল টু প্রোভাইড লং টার্ম মিনিংফুল রিলেশনশিপ, এবং যেটা খুবই সুন্দর কাজ করতেছিল, কোনো সমস্যা ছিল না, যেটার ভিত্তিতে লং টার্ম ওয়ার্কিং রিলেশন বা দাম্পত্য সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে, বা মিনিংফুল রিলেশন থাকার ব্যাপারে, অ্যান্ড স্টেবল সোসাইটিজ, এবং স্টেবল সোসাইটি মানে যে সোসাইটিগুলা, যে সমাজগুলা স্টেবল বা স্থিতিশীল, আজকে একটা দেখছেন কালকে একটা না, হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে গেল, বুঝছেন না, এরকম কিছু ছিল না, সেইগুলাও তারা মানে করছে, সেইগুলোকে তারা চেঞ্জ করতে চাচ্ছে। চিলড্রেন উইল মেক আপ দ্য সোসাইটি ইন এ কাপল অফ ডিকেডস টাইম, অ্যান্ড দাস দে আর দ্য আইডিয়াল অ্যান্ড পারফেক্ট টার্গেটস। যারা এখন থেকে 10 থেকে 20 বছর সময়ের ভিতরে যারা পরিবার গঠন করবে, তাদেরকেই কিন্তু তাদের ভিতরে এটা ঢোকানো হচ্ছে, তাদেরকে টার্গেট বানায়, যে ছেলে মেয়ের ভিতরে কোনো ডিফারেন্স নাই, বা ছেলে মেয়ে মোরলেস এক। এগুলোতে আলটিমেটলি কী হবে, সমাজটা, সংসারটা ধ্বংস হয়ে যাবে, সোসাইটি ধ্বংস হয়ে যাবে। যেটা স্বীকার করতেছে অন্য টার্মসে, ডেমোগ্রাফির টার্মসে স্বীকার করতেছে, জার্মানি করতেছে, যে আগামী 25 বছরের ভিতরে জার্মান রেস মাইনরিটি হয়ে যাবে, জার্মান রেস নাই হয়ে যাবে বলতে পারেন। আগামী 50 বছরের ভিতরে গোটা ইউরোপই নাই হয়ে যাবে অলমোস্ট, ইউরোপিয়ানদের কোনো অরিজিনাল রেস থাকবে না আগামী 50 বছরের ভিতরে। এটা কিন্তু এইসব জিনিসেরই ফলশ্রুতিতে, অথচ তারা কিন্তু এগুলো আমাদের ভিতরে ঠিকই প্রপাগেট করে যাচ্ছে, এবং আমরা কী করতেছি, সেগুলোই খাইতেছি, সেগুলোই নিচ্ছি, অন্ধভাবে নিচ্ছি, মুসলিমরা নিচ্ছি, বা মুসলিমরা ওইদিকে যাচ্ছি। এরপরে বলতেছেন এটা একটা সাবহেডিং ছিল, কতক্ষণ আসছে, এটা একটা সাবহেডিং ছিল, আমরা আরেকটা সাবহেডিংয়ে যাব। ইনস্টিলিং হেট্রেড টুয়ার্ডস প্যারেন্টস অর টোটাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেম। বাচ্চাদের ভিতরে বাপ মায়ের এগেনস্টে ঘৃণা এবং কী বলবো, অভিযোগ ইনস্টিল করা, স্থাপন করা, বা ঢুকায় দেওয়া, এবং টোটাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেম, এবং তাদের থেকে সম্পূর্ণরূপে স্বাধীন হওয়ার প্ররোচনা দেওয়া। এটা কিন্তু দেখবেন বাংলাদেশেও এই ট্রেন্ডটা শুরু হয়েছে বেশ আগের থেকে। আপনাকে বলছি যে আওয়ামী লীগের প্রথম টার্মে যখন টেরেস্ট্রিয়াল দেওয়া হলো 21 টিভিকে, মানে বিটিভির মতোই তারা অল্প সময়ের জন্য বোধহয় বিটিভির মতোই তারা প্রোগ্রাম করতে পারতো। বিটিভি প্রোগ্রামটা তো স্পেশাল, জানেন তো, মানে এটা এমনি ধরতে পারবে মানুষ, কোনো ডিশ লাগবে না বা কেবল লাগবে না, সেটা খুব একটা বড় একটা লিভারেজ তাদেরকে দেওয়া হয়েছিল। তখন সেই 21 টিভিতে বলতে চাই বলে একটা প্রোগ্রাম হতো। বলতে চাই বলে প্রোগ্রামটাই ছিল টিনএজারদের বা ওই কিশোর কিশোরীদের অভিযোগ তাদের বাবা মার এগেনস্টে, যে বাপ মা এটা করতে দেয় না, ফ্রেন্ডদের সাথে কথা বলতে দেয় না, বাইরে যাইতে দেয় না, হাত ধরে হাঁটতে দেয় না, মানে নানাবিধ জিনিস ছিল আর কি। এইটা কিন্তু এটারই একটা টাইপ। তা আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনাদেরকে না, অন্য যেখানে আমি এই কাগজটা নিয়ে আমি অনেক জায়গায় হালাগা করছি, তো বলতেছিলাম যে এই কাগজটা আমি যেদিন ফার্স্ট পড়লাম সিলেটে, সেই দিন সামওয়্যার ইন ব্লগে আমি লেখালেখি করি, সেখানে একটা স্টিকি পোস্ট ছিল যেটা হাজার বার পড়া হয়েছে।
1000 বার লাইক দেওয়া হয়েছে, মন্তব্য হলো হাজার হাজার বার, বুঝছেন না? মানে বিশেষ পপুলার পোস্ট সেটা ছিল বাবা মাই মেয়েদেরকে মানে বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করে থাকে। বাবা মা রস্যই কিন্তু যদি বলতেন যে কোনো কোনো বাবা মা, আমার কোনো কথা ছিল না। উনি এখানে যে উদাহরণ দেখাইছেন, উদাহরণগুলো কী ছিল? যে পরকীয় সম্পর্কে জড়ায় পড়ছে বাপ বা মা, যখন বাচ্চা পথের কাটা হয়েছে বাচ্চার উপর নির্যাতন করছে। এটা কি নর্ম নাকি আমাদের দেশে? এটা তো নর্ম না, এটা তো এক্সেপশন। কিন্তু উনি বলছেন বাবা মাই। আমি ওটা একটা প্রোটেস্ট করলাম, উনি আমার অনেক জ্ঞান দান করে ফেললেন, বুঝছেন তো? একটা প্রোটেস্ট করলাম যে আমি বললাম যে একটা উদাহরণ দিলাম যে একটা আছে আপনার এই যে ইসলামী ওয়েবসাইটে আছে এটা, যে ইউনাইটেড থাকলে মানুষ যে কাউকে মোকাবেলা করতে পারে ডিভাইডেড না হয়ে। সেটাতে দেখায় যে সিংহেরা একটা মহিষের বাচ্চাকে বোধহয় মাইরে ফেলছে বা কিছু, তখন মহিষের পুরা সব বন্য আর কি, মহিষের পুরা পাল আসার পরে সিংহরা এখন ভয় পালাচ্ছে, এবং যে সিংহদের বাচ্চা মানে মহিষের পায়ের নিচে পড়ে মরে গেছে। মহিষে তো অনেক ওজন, মানে বন্য মহিষগুলোর অনেক ওজন। কিন্তু কোনোদিন শুনছেন নাকি যে একটা মহিষের বাচ্চা মহিষের পায়ের নিচে পড়ে মারা গেছে? শুনবেন না। তার কারণ কি? আল্লাহ ফিতরা দিয়ে তৈরি করছেন, জন্তু জানোয়ারেই তৈরি করছেন। মানুষের কথা তো বাদই দিলাম, যে বাবা মাই নির্যাতন করবে এই ফিতরা দিয়ে আল্লাহ তৈরি করেননি। মানে বললাম তো যে মহিষও তার বাচ্চাকে মারে না, মানে পায়ের নিচে ট্রাম্পল যেটাকে বলি সেটা হয় না। বাবা মা কেমনে নির্যাতন করবে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। মানে জন্তু জানোয়ারের দিকে তাকালেই সম্ভব না, মানুষের পক্ষে তো সম্ভবই না। এখন বিকৃত মস্তিষ্ক একজন বাবা মা একজন মা যদি কিছু করে, সেটা আমি তাহলে বললাম যে এটা আপনি ফিতরার এগেনস্টে কথা বললেন। মানে ইসলামী এসে আমরা জানি যে আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, যে জন্য কোরআনে বা সুন্নাতে ছেলে মেয়েকে আদর করতে বাবা মারে বলেন নাই কখনো, বরং ছেলে মেয়েরে বলছেন যে বাবা মারে মানে শ্রদ্ধা ভক্তি করতে। বাবা মাকে কোনোদিন বলেন এখানে, এটা অটোমেটিক হবে। তো এইটা যদি আমরা এখন বলতে যাই যে বাবা মাই তোমাদের সবচেয়ে বড় শত্রু, বোঝাইতে যাই, এটা ফিতরা বিরুদ্ধে একটা জিনিস, বুঝছেন না? কিন্তু এইটা কিন্তু এইসবের মাধ্যমে করে থাকে তারা, এই নাটক সিনেমা এগুলোর মাধ্যমে করে থাকে বা করার চেষ্টা চলতেছে এখন। হ্যাঁ, সিমসন্সের যেমন মানে এগুলা প্ল্যান ওয়েতে করে থাকে, টম অ্যান্ড জেরির কথা বলছিলাম তারও আগে, সিমসন্স অনেক পরের। টম অ্যান্ড জেরির কথা তারও আগে, যে অর্ডার অফ থিংস, আল্লাহর দেওয়া যে অর্ডারটা, আল্লাহর দেওয়া যে নিয়মটা, এটার বিরোধিতা করা, এটাকে উল্টায় দেওয়া, এটাকে ভুল প্রমাণিত করা, এদেরকে বলে অ্যানার্কিস্ট। এরা পৃথিবীতে মানে সব কিছুর ললেসনেস চায়। এরা চায় সমাজ ভেঙে যাক, আগেই বলছি, এটা শুরু করার আগেই বলছি, এরা চায় সমাজ ভেঙে যাক, সংসার ভেঙে যাক, পরিবার ভেঙে যাক, কোনো নিয়মতান্ত্রিক কোনো থাকবে না, অর্গানাইজেশন থাকবে না, বুঝছেন না? মানে কোনো কী বলবো, ফ্যামিলি থাকবে না, কোনো টাই থাকবে না, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল থাকবে। ইন্ডিভিজুয়াল হিসেবে সে স্টেটের আন্ডারে থাকবে, স্টেটের জন্য কাজ করবে, স্টেটের থেকে পয়সা নেবে, ঘরে যাবে, খাবে, ঘুমাবে, শেষ, আর কিছু না তার বাইরে। তো যাই হোক, এখন বলতেছেন যে যেমন সিমসন্সের কথা বলতেছিলাম, সিমসন্সের একটা ছিল যে রিডিকিউল করা বড়দের। আমি দেখি নাই কোনোদিন, কিন্তু খুব ফেমাস, খুব পপুলার। কারণ ওই যে বললাম যে এইগুলা ব্যাকডোর, এন্টারটেনমেন্টের ব্যাকডোর দিয়ে ঢুকবে, পেছনের দরজা দিয়ে ঢুকবে, সামনের দরজা দিয়ে ঢোকার সাহস নাই, পেছনের দরজা ঢুকবে। কোন দরজা? এন্টারটেনমেন্টের নামে ঢুকবে, যে এটা তো একটা বিনোদন, জাস্ট বিনোদন। এই যে খেলাগুলা, এই যে শিবলি মেহেদি যে খেলাগুলা দেখাইলো ওই যে প্যারেন্টিংয়ে, সেটা খেলা। এই খেলার থ্রুতে ঢুকে কিন্তু আপনাকে শেষ করে দিবে, এন্টারটেনমেন্ট দরজা দিয়ে ঢুকে আপনাকে শেষ করে দেবে। তো সিমসন্স কী বলতে চাইছে? যে রিডিকুল করছে বাপা মা, টিচারদের নিয়ে, বাপ মাকে নিয়ে, এটাকে নিয়ে। তার মানে কি? বাপ মারা যা বলবে তাই শুনতে পাবেন, কোনো কথা নাই। বাপ মা তোমার ভালো চাই এই কথা সত্য না, বাপ মা বললেই ভালো এমন কথা সত্য। মানে সমস্ত জিনিসগুলোকে রিভার্স করে দেওয়া, উল্টা করে দিলে আর কিছু হোক বা না হোক, ইসলাম শেষ। কিন্তু অন্যদের কি হবে সেটা 1000 বছর, 50 বছর, 200 বছর পরে গিয়ে বুঝবে। যে আজকে যেরকম জার্মানি বুঝতেছে যে তারা জাতি হিসাবে এক্সটিংক্ট হয়ে যাবে, কিন্তু এটা রিভার্স করার রাস্তা নেই। একদিনে তারা তো আর মানুষের সংসারমুখী করতে পারবে না, একদিনে মানুষের কইতে পারবে না যে আবার মানে দাদার মতো সংসারই হয়ে যাও আর বাচ্চা প্রডিউস করো, এটা তো আর কইতে পারবে না। তারা বুঝতেছে এক্সটিংক্ট হবে, কিন্তু আর কিছু করার নেই, বুঝছেন না? কিন্তু এইখানে যেটা হবে, অন্যদের কী হবে আমি জানি না, কিন্তু কোনো ইসলাম থাকবে না এটা যদি হয়। কারণ ইসলামের ব্যাপারটাই হচ্ছে অথরিটির ব্যাপার। আমি আগেও বলছি আপনাদের, ইসলামের সমস্ত ব্যাপার হচ্ছে অথরিটির ব্যাপার। যে আমরা সবসময় বলি দলিল কথায় যখন বলি আমরা কিছু একটা দলিল খুঁজতে চাওয়ার মিনিং কি? আমরা আসলে অথরিটি খুঁজতেছি। আমরা আসলে দলিল খুঁজতে চাওয়ার মানে কি? আমরা অথরিটি খুঁজতেছি। আর দলিল না হলে আমরা সেটা নেই না, দলিল হলে সেটা নেই মানে কি? অথরিটি থাকলে আমরা নেই, নাহলে নেই না।
আল্লাহ নির্ধারণ করে দিয়েছে পৃথিবীকে, বলি আমি যে 3টা অথরিটি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমাদের সবার জন্য শিরোধার্য। কিন্তু একটা হচ্ছে যে মুসলিম শাসকের অথরিটি ওভার সাধারণ মানুষ। 2 নম্বর হচ্ছে যে আপনার বাবা মার অথরিটি ওভার সন্তান যারা, তাদের উপর বাবা মার যে অথরিটি বা কর্তৃত্ব যেটা। আরেকটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের অথরিটি ওভার ওয়াইফ, যেটা এটা আল্লাহ নির্ধারিত। এছাড়াও যে কোনো জায়গাতেই অথরিটি মানাটা, চেইন অফ কমান্ড মানাটাই হচ্ছে ইসলামের নর্ম, সোজা কথা। সুতরাং আপনি যে যখনই এই জিনিসগুলোকে বাচ্চাদের ভিতরে ঢুকাইতে পারবেন, বা যদি সত্যি চলে আসে যে বাবা মাই শত্রু, অন্য কার কী হবে জানি না, ইসলাম থাকবে না এটুকু নিশ্চিত জানি। কারণ ইসলাম থাকতে পারে না এই সিচুয়েশন, এটা নিশ্চিত জানি। অন্য কিছু কার কী হবে এটা জানি না। দেখেন কি বলতেছে এখানে, the children that develop the best and are most stable are those who have regular contact with people of different ages. অত্যন্ত বড় একটা কথা এটা। কিন্তু এই লেখাটা পড়ার পরে আমি সবসময় আমার ব্যাক অফ মাই মাইন্ড ছিল, কিন্তু এত ওয়েল ডিফাইন্ড, এত ক্লিয়ার ছিল না যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের কাছে আচার আচরণ, শুদ্ধ ভুল, সুন্দর অসুন্দর, এই যে বোধগুলা, এই যে ক্রাইটেরিয়ানগুলা বা ক্রাইটেরিয়ান হচ্ছে সিঙ্গুলার, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, যাই হোক, এই যে মাপকাঠিগুলা, এগুলা কিন্তু অনেক রিলেশনের মাধ্যমে ট্রান্সফার্ড হয়। ধরেন মোকলেস এইটা দাঁড়ায় আছে, সেও কিন্তু বাচ্চাদেরকে কখনো বলে এইটা করো এটা করো না, বলে না। এইটারও কিন্তু জীবনে দরকার আছে। এবং এইভাবে যখন সকলের সাথে ইন্টারাকশনের মাধ্যমে বাচ্চারা বড় হয়, তখন তারা পরিপূর্ণ মানুষ হয়। বুঝছেন তো? পরিপূর্ণ মানুষে তাদের জীবনের সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আসে। তো বলতেছেন যে এইভাবে যারা বড় হয়, তারা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ মানুষ হয়, ওনারা বলতেছেন। আচ্ছা, দে আর নট ককুন্ড। ককুন মানে ওই যে শুয়োপোকা একটা ইসের ভিতরে থাকে, দেখছেন একটা, ওইটাকে ককুন বলে আর কি, একটা চারিদিকে কী বল, হ্যাঁ রেশমের গুটি থাকে যে ইসের ভিতরে। শুয়োপোকা সব শুয়োপোকাই থাকে, খারাপগুলোও থাকে ওটার ভিতরে, খালি রেশমেরগুলো থাকে তা না। মানে আমি বলছি ইউজলেস যেগুলো, ওগুলো থাকে। ইউজলেস তো না, মানে আমার কাছে ইউজলেস যেগুলো, নাজবিল্লাহ, ইউজলেস বলা উচিত না কিছু। তো কখন মানে চারিদিকে একটা আবরণ, সোজা কথা। আমরা এখন কি করতেছি, একটা অ্যাপার্টমেন্টে আপনি একটা কোকুনের ভিতরে আপনার বাচ্চাকে বড় করতেছেন, জীবনের সাথে কোনো এক্সপোজারই নাই। সেইখানে সে যখন এই যে মোকলেস, আমি একদম একটা উদাহরণ নিয়ে আসা, মানে একটা ন্যাচারাল আমাদের নর্মালি যেটা ছিল, আমরা যারা পাড়ায় বড় হয়েছি ঢাকা শহরে, আমার এজ গ্রুপের এখানে কেউ নাই আজকে, না কেউ নাই, যারা ঢাকায় বড় হয়েছেন তারা জানেন যে আমাদের বড় ভাই যারা, আমাদের বড় ভাইদের ভিতরে কারা আছে, ধরেন খসরু যে গুন্ডা ছিল, ওই যে সে খসরু মন্টু সেলিম, শোনেন না, মুক্তিযোদ্ধা প্লাস গুন্ডা, মানে এককালে গুন্ডা তারপরে মুক্তিযোদ্ধা, ওনার কথা বলতেছি। ওনাদের জেনারেশন বা তারপরে জেনারেশন, আমরা এক পাড়ায় বড় হয়েছি আর কি, ওনারা আমাদের অনেক বড় ছিলেন। কিন্তু তার মাঝামাঝি যারা ছিলেন, আমাদের ইমিডিয়েট বড় যারা, নতুন বিড়ি খেতে শিখছেন, বুঝছেন না, সারাক্ষণ কী বলে শরীর বডি বিল্ডিং করেন আর এরকম মাসল দেখেন, তাদেরও দেখছি শিট স্কেয়ার্ড, একটা মুরব্বির ছায়া দেখা গেছে সিগারেট বিড়ি ফালায় দৌড়, বুঝছেন না। তার কারণ কি, ওই মুরব্বিটা মুখ বন্ধ রাখবে না, সে বলবে তুমি সিগারেট খাও, অথবা তার বাপের কাছে গিয়ে বলবে, তার কোনো ভয় নাই বা তার কোনো চিন্তা নাই। এটাই অর্ডার অফ থিংস ছিল, যেই জন্য এইটারও দরকার আছে। এইভাবে বড় হইতো, মানে একটা পাড়ার ভিতরে একটা খারাপ জিনিস ঘটতেছে, একটা মুরব্বি দেখবে, সে চুপ করে থাকবে, এটা ছিল না। এইভাবে যখন প্রত্যেক এইজের মানুষের সাথে বড় হচ্ছে, তখন সেটা পারফেক্ট বা পরিপূর্ণ মানুষ হয়ে বড় হয়। আজকে আপনি একটা কোঠার ভিতর বড় হইতেছেন, আপনার নেক্সট ডোর অ্যাপার্টমেন্টের ছেলেটা করে আপনার মুখের উপরে দিল বিড়ি ফালায়, আপনি মুখটা ঘুরে নিলেন, চিন্তা করলেন ওরা তুমি চিনিও না, বাপের নামও জানি না, তার নামও জানি না, ব্যাপারটা তাই না, অনেকটা তাই হয়ে গেছে। আপনি এটা বোঝার জন্য কোনো ইসের দরকার নেই, আপনার মানে পিএইচডির বই পড়ার দরকার নেই, এমনি বোঝা যায় এটা। তারপরে বলতেছেন যে আচ্ছা, they are not cocooned and they do not develop a wrapped and segmented picture of reality. আপনি যখন একা একা বড় হবেন, আলাদা আলাদা বড় হবেন, সমাজে বসবাস করবেন না, রিলেশন থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, তখন আপনি রিয়েলিটি মানে বাস্তবতার একটা অংশ দেখবেন, শুধু পুরাটা দেখবেন না, একটা অংশ মাত্র আপনার চোখে পড়বে, পুরা অংশটা চোখে পড়বে না। আপনি আপনারটাকেই ঠিক মনে করবেন বা আপনারটাকেই একমাত্র ভিউ মনে করবেন, এটাও একটা জিনিস। কিন্তু আপনার যেটা, এটাকেই মনে করবেন এইটা সম্বন্ধে একমাত্র বাস্তবতা, আরও একটা সাইড যে আছে এটা কিন্তু আপনি জানবেন না। তো বলতেছেন যে অ্যান্ড দিজ চিলড্রেন অলওয়েজ
tend to hold on to family values and the types of bonding that hold society together. এই বাচ্চারাই পারিবারিক মূল্যবোধগুলোকে ধরে রাখতে চায় এবং সমাজকে ধরে রাখতে চায়, শুধু পরিবার না, একটা সোসাইটিকে ধরে রাখতে চায়। আপনি দেখবেন গ্রামে গেলে আজও দেখবেন, মানে গ্রামের যেগুলো আরবানাইজড হয় নাই, আজও দেখবেন যে এই বাড়ির একজন অসুস্থ হয়েছে, তার ছেলে সিলেট টাউনে থাকে, সে জানার আগে পাশের বাড়ির ছেলে তার হসপিটাল নিয়ে চলে গেছে। আজও দেখবেন গ্রামে, আজও এই জিনিসগুলো দেখবেন। তো বলতেছেন যে এগুলো কী করে সোসাইটি থেকে একসাথে, এগুলোই সোসাইটির বন্ডিং, একসাথে ধরে রাখে, এবং এইগুলো ইসলামিক, এসেনশিয়ালি ইসলামিক এগুলো যেগুলো বলতেছে, মানে ইসলামের সাথে সত্যাসত্যের এবং স্থায়িত্ব যেগুলোর থাকবে, যে সমাজ ব্যবস্থার স্থায়িত্ব থাকবে, তার সাথে কোনো কন্ট্রাডিকশন থাকতেই পারে না বাই নেচার, এবং এগুলা এসেনশিয়ালি ইসলামিক ভ্যালুজ। বাই ব্রেকিং, আমাদের এখানে কিছুটা হইলেও আছে, ভার্চুয়াল লেভেলে আছে, যেই জন্য শাখাওয়াতের ইসে আমরা দেখি, ডক্টর সাইফুল্লাহর ইসে আমরা দেখি মানুষজন আগে আসতেছে, বাট এইটা তো রিয়েলিটি না, আসলে এটা তো ভার্চুয়াল রিয়েলিটি। একটা রিয়েলিটি তো ডক্টর সাইফুল্লাহ যদি আমাদের ভিতরে বসবাস করতেন, আমরা যদি তাকে নিয়ে হসপিটালে দৌড়াইতাম, বুঝছেন না, তার সংসার কেমনে চলবে এটা চিন্তা করতাম, ওটা তো রিয়েলিটি। তারপরে এক ধরনের আছে, কিন্তু এটাকে ইনশাল্লাহ আপনারা আপনাদের 10, 20, 30, 40, 50 বছর পরে হলেও আপনারা রিভার্স করার চেষ্টা করবেন, আপনারা আবার ওইভাবে বসবাস করার চেষ্টা করবেন। যেটা হয়ে গেছে এটা আমাদের জন্য হয় নাই, যে ভুল হয়ে গেছে সেটা হয়তো আমরা ইনহেরিট করছি, হয়তো আমাদের বাবা মারা বোঝেন নাই, কিন্তু আমরা যদি বুঝি আমরা চেষ্টা করবো এটাকে রিভার্স করতে। সময় থাকতে, সময় চলে গেলে রিভার্স করতে পারবে না, জার্মানির মতো অবস্থা হয়ে যাবে। বুঝবেন যে আপনার জাত এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আপনার কিছু করার নেই। আচ্ছা, শেষ করে দিব আমরা এখানে, 12টা প্রায় না, আচ্ছা 4 মিনিট। তো বলতেছেন এরাই আপনার একসাথে রেখে, বাই ব্রেকিং কন্ট্যাক্ট অ্যান্ড বন্ডিং উইথ প্যারেন্টস। বাবা মাকে যখন শত্রু হিসাবে দেখাই দিল, তখন কী হচ্ছে, বাবা মার সাথে, বাবা মাকে দেখাচ্ছে, অহরহ দেখাচ্ছে, তোমার বাপমা তোমার এটা করতে দেয় না, তোমার বাপমা তোমার এটা করতে দেয় না, বাপমা শত্রু, বাপমা এটা, ওই যে লেখাটা বললাম বা ইত্যাদি আমাদের চলে আসছে অলরেডি। ওইখানে 911 আছে, ফোন তুলে বললে পুলিশ এসে বাপ মারে ধরে নিয়ে যায়। বাপা তো রাগ করে একটা থাপ্পড়ি দিছে বাচ্চারে, যেটা ইন্ডিয়ান বা বাংলাদেশি সোসাইটিতে হয় আর কি, ইংল্যান্ডে যেটা হয় যে ওই পোলাপান ফোনের ভয় দেখায় বাপ মারে। তা আমি শুনতেছি আমার কাজিন একদিন তার বাচ্চার বল, ফোন করবি, কর কর, উঠা ফোন, থাপড়ায় দাঁত ফেলাই দেবো, পিছিয়ে একটা করে দিচ্ছে, বুঝছেন না, ওটা সাহস করে নাই, ফোন করবি তো কর, উঠা, থাপড়ায় দাঁত ফেলাই দেবো, এরকম বলতেছে। তার মানে কি, সে ও ইংল্যান্ডে থাকে, বাচ্চা হয়তো কোনো দিন হয়তো বলছে যে আম্মা তুমি আমার এরকম করো, আমি যদি বলি তাহলে তোমার কী হবে তুমি জানো, তো বলতেছে যে উঠা ফোন, উঠা কর, আবার বলতে থাপড়ায় দাঁত ফেলাই দেবো, মানে বুঝছেন তো, আফটারঅল সে তো বাংলাদেশি, আফটারঅল সে মুসলিম, আফটারঅল সে সিলেটি, বাচ্চা হয়তো করবে না কোনো দিন, কিন্তু এটা আমাদের দেশে চলে আসছে অলরেডি। আমাদের দেশে দেখছেন না, কথাবার্তা চলতেছে এটা নিয়ে, বাপমার অত্যাচার, বাপমা করছে, বাপমা ঘরে রেখে চলে গেছে, বাপমা মিশতে দেয় নাই, বলতে চায় তো মিনিংটা তো এটাই, বলতে চায় কথাগুলোর তো মিনিং এটাই, কী বলতে চায় হাসোকে। অথচ যখন এটাই দেখাই দিবেন, এটাই যখন পথ দেখাই দিবেন যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হইলে আর আপনি যদি খাওয়াইতে পারেন, বিয়া দিয়ে দেন, তখন নজবিল্লা বলবে আর্লি বিয়া, এটা কেমন কথা হলো, আপনি নষ্ট করে দিবেন তাদের জীবন। মানে এই কাজটাই বিয়ের বাইরে করে কোনো সমস্যা নেই, এইটার জন্য বলতে চাই ঠিক আছে। আর যে কাজটা যখন বলতেন যে বিয়ে করে প্যারেন্টাল গাইডেন্সে থাকুক, ইংল্যান্ডে পারমিটেড, 15 বছর বয়সে পারমিটেড, ইংল্যান্ডে প্যারেন্টাল গাইডেন্সের মাধ্যমে বিয়ে পারমিটেড, ইংল্যান্ডে 15 বছর বয়সে, কিন্তু বাংলাদেশে না। ইংল্যান্ডে আমি জানি, আমার কাজিন তাকে বলছিলাম ছেলেকে বিয়ে দিতে, তো বলছিল 15 বছর পরে দেওয়া যায়, প্যারেন্টাল গাইডেন্সে থাকতে হবে, প্যারেন্টস বলবে যে আমরা দেখাশোনা করবো, আমরা মেনটেনেন্সেরই করবো, তাহলে দেওয়া যায়, আমার দেশে না। তো যাই হোক, তো বলতেছে যে এই কথা যখন করবে, বাই ব্রেকিং কন্ট্যাক্ট অ্যান্ড বন্ডিং উইথ প্যারেন্টস আর ওল্ডার জেনারেশন, শুধু প্যারেন্টস বলতেছে না কিন্তু, ওল্ডার জেনারেশন বলতেছে। এই যে বললাম যে দাদা দাদি নানা নানি, আমি বলি নিয়ে কিন্তু একান্নবর্তীই হইতে হবে সবসময় তা না, বাট বি ইন এ সোসাইটি যেখানে সবাই আশেপাশে আসে, সেইখানে যে থাকবে, লেট অ্যালোন বিং ব্রেন ওয়াশড ইনটু hating them, the society loses its cohesion, যেটাকে আমরা বন্ধন বলি, সমাজ সেটা হারায় ফেলে,
শুধু যে ব্রেন ওয়াশ হয়ে নষ্ট হয়ে যায় তা না, সমাজ সেটা হারায় ফেলে, কোয়েশনটা হারায় ফেলে ওভার এ ফিউ জেনারেশন, কয়েক জেনারেশনের মধ্যেই। আজকে আমি ইংল্যান্ডে আমেরিকায় আল্লাহর নিছেন আমাকে, আমি দেখছি একটা সময় কিন্তু তারা একদম আমাদের মতো ছিল, মানে কোন সেন্সে, এই যে ছেলে মেয়ে বা পরিবারতন্ত্র বা এখনও আমেরিকানরা অনেক আমেরিকানরা আছে, ইউরোপিয়ানরা নাই, এখনও আমেরিকানরা অনেকাংশে আছে, কারণ আমেরিকানরা আসলে খুব কনজারভেটিভ সোসাইটি। কে কী জানেন আমি জানি না, যারা গ্রামাঞ্চলে গেছেন একটু তারা জানেন। শহরের এই নিউ ইয়র্ক আর আপনার হিউস্টন দেখে আমেরিকা বোঝা যায় না, আমেরিকানরা আসলে এখনও খুব কনজারভেটিভ সোসাইটি। এখনও তারা বাবা মা ছেলে মেয়ের ভ্যালুটাকে, বাপের মতটাকে, মায়ের মতটাকে ভ্যালু করে, মুরব্বীদেরকে সম্মান করে, ওল্ড ট্র্যাডিশন ওল্ডটাকে করে, মানে ওয়ে অফ লাইফকেই করে, গ্রামাঞ্চলে অন্তত আর কি। তারাই আমাদের মতোই ছিল, কিন্তু ওভার জেনারেশন কিন্তু তারা এরকম হয়েছে। আমাদেরও এটা ম্যাটার অফ টাইম, কারণ নষ্ট হওয়া জিনিসটা অটোমেটিক, ভালো থাকাটা আপনি দেখেন না, একটা নর্মাল কথা, একটা খাওয়া ভালো রাখতে ফ্রিজে রাখতে হয়, নষ্ট হইতে কিছু করা লাগে, এমনি ফালায় রেখে দেন নষ্ট হয়ে যাবে, তাই না? খুব কমন সেন্স, আমরা কমন জায়গার থেকে এটার উদাহরণটা নিতে পারি। নষ্ট হওয়ার জন্য কিচ্ছু করতে হয় না, বরং ফ্রেশ রাখার জন্য কিছু করতে হইতেও পারে, কিন্তু নষ্ট হওয়ার জন্য কিছু করতে হয় না, নষ্ট হওয়ার জন্য জাস্ট ছেড়ে দিলেই হয়। তো আমাদের করতে হয়, চেষ্টা করে করতে হয়, মানে ভালো রাখাটা চেষ্টা করে রিনিউয়ালের মাধ্যমে করতে হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরও একটা সেশন লেগেই যাবে আর কি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।